আগের দিন আমরা গ্যামেটোজেনেসিস পর্যন্ত পড়েছিলাম, স্পার্মাটোজেনেসিস এবং ওজেনেসিস এই পর্যন্ত এবং ওদের মধ্যে ডিফারেন্স দিয়ে শেষ করেছিলাম। তো আমরা হচ্ছে আজকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টটা পড়ব। তো আম, এখানে যে কোয়েশ্চেনটা আসে, ড্র অ্যান্ড লেবেল দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, তো এটা বলার আগে আমার কাছে মনে হয় যে আমি ডিটেলসে একটু ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের ঘটনাগুলো একটু বলি। কারণ ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টে যাওয়ার আগে আরও দুইটা জিনিস কনসেপ্ট জানতে হবে এবং এগুলো পরীক্ষায় অনেক আসে। ইমপ্ল্যান্টেশন, তারও আগে ফার্টিলাইজেশন। তাহলে আমরা একটু ওটা শুরু করি যে হোয়াট ইজ ফার্টিলাইজেশন। বেসিক্যালি মেল গ্যামিট এবং ফিমেল গ্যামিট এর যেই ইউনিয়ন, ওইটাকে বলা হয় ফার্টিলাইজেশন। এর চেয়ে সিম্পলি এটাকে আর বলা সম্ভব না। তো স্পার্ম আর ওভামের ইউনিয়ন, এটাই ফার্টিলাইজেশন। আর ফার্টিলাইজেশনের ফলে যে জিনিসটা তৈরি হয় সেই জিনিসটাকে আমরা জাইগোট নামে চিনি। আচ্ছা, এরপরে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে যে ফার্টিলাইজেশনটা কোথায় হয়, এটা হয় যে অ্যাম্পিউলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। আর ফ্যালোপিয়ান টিউব কি এটাও মনে হয় আমরা ইতিমধ্যে সবাই জানি, সো এখানে ফার্দার এলাবোরেশনের প্রয়োজন নেই। বেসিক্যালি হচ্ছে যে এই তো হচ্ছে ইউটেরাসটা, এই ইউটেরাসটা আর এই হচ্ছে ওভারিটা। তো ইউটেরাস থেকে ওভারির দিকে একটা টিউব এরকম স্ট্রেচ করেছে, এটাই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউবের অনেকগুলো পার্ট আছে, এর মধ্যে একটা পার্ট আছে অনেক বেশি ডাইলেটেড, এই পার্টটাকে বলা হয় অ্যাম্পিউলা। এই পার্টটাকে বলে অ্যাম্পুলা। তো বেসিক্যালি এই ডাইলেটেড পার্টেই ফার্টিলাইজেশন হয়। তাহলে সো এই দুইটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা জেনে গেলাম। রাইট ডাউন অথবা ডিসক্রাইব দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন, এটা যেরকম জেনারেল এমব্রায়োলজি মানে এমনি হার্ড পার্টের ভাইভা তো জিজ্ঞেস করতেই পারে, এছাড়া এটা ডিরেক্ট রিটেনও আসে যে ডিসক্রাইব দ্য প্রসেস অফ ফার্টিলাইজেশন। তো যখন ফার্টিলাইজেশনের প্রসেসটা জানতে চায় তখন এরকম কয়েকটা হেডিংয়ে ফার্টিলাইজেশনটা আমাদেরকে বলতে হবে। ফার্স্ট হচ্ছে যে ওসাইট ট্রান্সপোর্ট, ওসাইট ট্রান্সপোর্ট, তারপর হচ্ছে স্পার্ম ক্যাপাসিটেশন, এবং তারপর হচ্ছে ফার্টিলাইজেশনের ফেজেস। ওসাইট ট্রান্সপোর্ট মানে হচ্ছে যে যখন ওভুলেশন হয় তখন জার্ম সেলটা কোন স্টেজে থাকে, সেকেন্ডারি ওসাইট স্টেজে থাকে। এই সেকেন্ডারি ওসাইট স্টেজে ওভুলেটেড একটা ওসাইট ওভারি থেকে, এই যে ওভারি থেকে যে অ্যাম্পুলাতে আসবে, এটাকে বলা হয় যে ওসাইট ট্রান্সপোর্ট। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, ওসাইট ট্রান্সপোর্ট। তাহলে ওসাইট ট্রান্সপোর্ট কি? ওভারি থেকে সাইট অফ ওভুলেশনে যাওয়া, সাইট অফ মানে সরি ওভারি থেকে সাইট অফ ফার্টিলাইজেশনে যাওয়া। আর স্পার্মের ক্যাপাসিটেশন কি? স্পার্মের ক্যাপাসিটেশন হচ্ছে, আমরা আগের দিন স্পার্মাটোজেনেসিস পড়েছিলাম। স্পার্মাটোজেনেসিসের সবচেয়ে লাস্টের স্টেজে আমরা কি পেয়েছিলাম, মানে স্পার্মাটিড পেয়েছিলাম। দেন এটা স্পার্মিওজেনেসিস হয়ে তৈরি করেছিল স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়া। তো এই যে স্পার্মাটোজোয়া, এই স্পার্মাটোজোয় ফার্দার কিছু চেঞ্জ হয় বিফোর ইট ক্যান ফার্টিলাইজ, এটাকে বলা হয় ক্যাপাসিটেশন। আর এরপর হচ্ছে কিছু ফেজ আছে ফার্টিলাইজেশনে। তাহলে আমরা এখন এই তিনটে একটা একটা করে একটু ডিটেলসে জানি। ফ্যাক্টরস দ্যাট হেল্প ইন ওসাইট ট্রান্সপোর্ট। তাহলে ওসাইট ট্রান্সপোর্ট কি? ওসাইট ট্রান্সপোর্ট হচ্ছে যে ফ্রম দ্য সাইট অফ ওভুলেশন থেকে টু দ্য সাইট অফ ফার্টিলাইজেশন, যে ওসাইটটা ট্রাভেল করছে, এটাকে বলা হচ্ছে ওসাইট ট্রান্সপোর্ট। ওসাইট ট্রান্সপোর্টে হেল্প করে কে? সুইপিং মোশন অফ দ্য ফিমব্রিয়েটেড এন্ড অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এই যে ফ্যালোপিয়ান টিউবের যেই এন্ডটা, এই এন্ডে যে এরকম আঙ্গুলের মতো কিছু প্রবর্ধন দেখা যাচ্ছে, এদেরকে বলা হয় ফিমব্রিয়া। এই ফিমব্রিয়াগুলো কি করে, অনেকটা ব্রাশ করার মতো বা ঝাড়ু দেওয়ার মতো ওভারির সারফেসটা সবসময় সুইপ করে, সুইপ করে করে ইট সার্চেস ফর নিউ ওভুলেটেড সেকেন্ডারি ওসাইট। এটা হচ্ছে ফার্স্ট ফ্যাক্টর। এরপরে ফ্যাক্টর হচ্ছে যে ওয়ান্স দ্য ওসাইট ইজ ইনসাইড দ্য ফ্যালোপিয়ান টিউব, তারপর ফ্যালোপিয়ান টিউবের ইনসাইডে তো অনেকগুলো পার্ট আছে। এই হচ্ছে তোমার ফিমব্রিয়া, এই হচ্ছে অ্যাম্পুলা, এই হচ্ছে ইস্থমাস, আর এই হচ্ছে ইন্ট্রামুরাল পার্ট। সো এখান থেকে আলটিমেটলি তো তাকে এই জায়গাটাতে যাওয়া লাগবে। এখানে কিছু সিলিয়া আছে, এই সিলিয়াগুলো মুভমেন্টের জন্যই ওসাইটটা মুভ করে আলটিমেটলি অ্যাম্পুলাতে যাবে। তাহলে প্রেজেন্স অফ সিলিয়া আর পেরিস্টালসিস অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এছাড়া যে কোনো তোমার ভিসারাল টিউবের মতো ফ্যালোপিয়ান টিউবটাও পেরিস্টালসিস হয় এবং সেও তার কন্টেন্টটাকে পুশ করে করে এই পাশে নিয়ে যেতে চায়। তাহলে দিজ আর দ্য ফ্যাক্টরস দ্যাট হেল্প ইন ওসাইট ট্রান্সপোর্ট। তাহলে আবার বলছি, ওসাইট ট্রান্সপোর্ট কি? ইট ইজ দ্য
ট্রান্সফার অথবা ট্রাভেলিং অফ দ্য oocyte সেকেন্ডারি oocyte ফ্রম দ্য ওভারি টু দ্য অ্যাম্পুলা অফ দ্য ফ্যালোপিয়ান টিউব। এখানে কে কে হেল্প করে? ফিমব্রিয়াগুলো হেল্প করে, এর ভিতরে যে সিলিয়া আছে সেগুলো হেল্প করে, আর এখানে যে পেরিস্টালসিস হয় ফ্যালোপিয়ান টিউবে সেই জিনিসটা হেল্প করে। ওকে, তাহলে আমরা ফার্টিলাইজেশন যখন বর্ণনা করব বা ব্যাখ্যা করব, ফার্স্ট oocyte ট্রান্সপোর্টটা বলবো, এরপরে যে জিনিসটা বলবো সেই জিনিসটা হচ্ছে ক্যাপাসিটেশন। সো ক্যাপাসিটেশনটা কি? ক্যাপাসিটেশন হচ্ছে আমরা আগের দিন যে স্পার্মিওজেনেসিস পড়েছিলাম অনেকটা তার সাথে মিল আছে। একটু দেখো, একটু খেয়াল করো এই জিনিসটা, তোমরা ধরো এখানে আমরা আগের দিন অ্যাক্রোজোমের ফরমেশন পড়েছিলাম, যে তোমার নিউক্লিয়াসের উপরে এরকম গলজি যে কমপ্লেক্সটা থাকে, এই গলজি কমপ্লেক্সটা আস্তে আস্তে কনডেনসেশন হয়ে অ্যাক্রোজোম তৈরি করে। হ্যাঁ, কিন্তু আবার তোমরা আরেকটা জিনিস একটু খেয়াল করো, এই অ্যাক্রোজোমের মাথার উপরে কিন্তু একটা গ্যাপ থাকে, মানে স্পার্মের যে সারফেস তা থেকে অ্যাক্রোজোম পর্যন্ত একটা গ্যাপ থাকে। তার মানে কি, অ্যাক্রোজোমটা কিন্তু কমপ্লিটলি এক্সপোজ না, কিন্তু ফর ফার্টিলাইজেশন টু অকার এই অ্যাক্রোজোমের একদম আউটসাইড সারফেসে এক্সপোজ হওয়াটা খুবই জরুরি। আমরা কলম দিয়ে লেখার আগে যেরকম কলমের খাপটা খুলে নেওয়া জরুরি, ঠিক তেমনি ফার্টিলাইজেশন হবার আগে অ্যাক্রোজোমটা একদম পুরোপুরি এক্সপোজড হওয়া জরুরি। তো এই অ্যাক্রোজোমের বাইরে, আমি একটু জুম করছি, এই যে অ্যাক্রোজোমের বাইরে এই যে ছোট্ট একটু লেয়ার অফ তোমার জিনিস আছে, এটাকে বলা হয় একটা গ্লাইকোপ্রোটিন কাভারিং। সো দিস গ্লাইকোপ্রোটিন কাভারিং শুড বি শেড অফ। এই গ্লাইকোপ্রোটিন কাভারিং শেড অফ করে অ্যাক্রোজোমটাকে পুরোপুরি এক্সটার্নাল এনভায়রনমেন্টের সাথে এক্সপোজ করতে হবে। তাহলে এই হচ্ছে ফার্স্ট চেঞ্জ ইন ক্যাপাসিটেশন। আর সেকেন্ড চেঞ্জ কি? আচ্ছা দাঁড়াও, এই 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 একটাই হচ্ছে তোমার চেঞ্জ মেইনলি, এটার উদ্দেশ্যটা কি এবং এটার লাভটা কি? ইট ইনক্রিজেস দ্য মোটিলিটি অ্যান্ড পেনেট্রেবিলিটি অফ দ্য স্পার্ম। আচ্ছা, আর এটা কোথায় হয়? ওয়্যার ডাজ দিস অকার? দিস অকার্স ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট। ফিমেল জেনিটাল ট্র্যাক্ট খুবই ইম্পর্টেন্ট, একটু দেখো। আমরা আগের দিন যে স্পার্মিওজেনেসিস পড়েছিলাম, spermiogenesis occurs in the male genital tract, in the male testis, and vas deferens, but capacitation occurs in the female genital tract. অর্থাৎ স্পার্মটা যখন এন্টার করে ভ্যাজাইনা দিয়ে তখনও ইট ইজ নট ক্যাপাসিটেটেড। ফিমেল জেনিটাল ট্র্যাক্টে ঢুকে এটা ফার্স্টে ভ্যাজাইনা, দেন সার্ভিক্স, দেন ইউটেরাস, দেন যায় আলটিমেটলি ফ্যালোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে। সেখানে যেতে 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 ইন দ্য কোর্স অফ দিস মুভমেন্ট ইট লুজেস দিস থিন লেয়ার অফ গ্লাইকোপ্রোটিন কাভারিং দ্যাট ইজ কাভারিং দ্য অ্যাক্রোজোম। তাহলে দিস অকার্স ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, তাহলে এটার ইম্পর্টেন্স কি? উইদাউট দিস ফার্টিলাইজেশন উইল নট অকার। কেন অকার করবে না এটা আমরা একটু পরে জেনে যাব, যে এটা ছাড়া কেন ফার্টিলাইজেশন হবে না। তাহলে দিস ইজ ক্যাপাসিটেশন। তাহলে আমরা oocyteটাকে আমরা পাঠিয়ে দিলাম অ্যাম্পুলাতে, স্পার্মটাকেও ক্যাপাসিটেট করে পাঠিয়ে দিলাম অ্যাম্পুলাতে। এখন এদের মধ্যে যে ইউনিয়ন হবে, এই ইউনিয়নটা তাহলে আমরা এখন দেখি। এদের মধ্যে ইউনিয়নটাকে তো আমরা বলছি ফার্টিলাইজেশন। তাহলে হোয়াট আর দ্য ফেজেস অফ ফার্টিলাইজেশন? তার আগে একটু আমরা এই ছবিটা একটু রিক্যাপ করে নেই। তোমরা সম্ভবত ইউ রিকল দিস থিং, যে হচ্ছে তোমার দাঁড়াও, এই যে ওভুলেশনের সময় oocyteটা কি একা একা বের হয় নাকি ইট ইজ সারাউন্ডেড বাই সাম স্টাফ? তিনটা জিনিস, মানে oocyteর নিউক্লিয়াসে আলটিমেটলি পৌঁছাতে হবে স্পার্মের টু ফার্টিলাইজ। এখানে পৌঁছানোর আগে ইট হ্যাজ থ্রি ব্যারিয়ার্স টু ক্রস। ফার্স্ট ব্যারিয়ার হচ্ছে এই যে ফলিকুলার সেলের লেয়ারগুলা, এই লেয়ারটাকে আমরা কি বলি? এই লেয়ারটাকে আমরা বলি করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা। এরপরে যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে যে লাল রঙের, এই লেয়ারটাকে আমরা বলি জোনা পেলুসিডা। আর এরপরে যে লেয়ারটা, থার্ড যে লেয়ারটা, এটা কিছু না, এটা জাস্ট oocyte যে সেল, সেই সেলের মেমব্রেনটা, এইটাকে বলা হয় oocyte মেমব্রেন, অথবা অনেক জায়গায় এটাকে ভাইটালাইন মেমব্রেনও বলে। তাহলে it has to cross three layers. The sperm has to cross three layers to reach the nucleus. প্রথমে করোনা রেডিয়েটা। করোনা রেডিয়েটা কি? ইট ইজ নাথিং বাট ফলিকুলার সেল সারাউন্ডিং দ্য oocyte। এটা হচ্ছে কমলা কালি দিয়ে দেখানো হয়েছে। এরপর লেয়ারটার নাম কি? জোনা পেলুসিডা, যেটা লাল কালি দিয়ে দেখানো হয়েছে। এরপরে ব্ল্যাক কালি দিয়ে যে লেয়ারটা দেখানো হয়েছে সেটা হচ্ছে oocyte মেমব্রেন।
তাহলে the sperm has to cross these 3 layers. ওকে, গেল। আচ্ছা, এখন phases of the fertilization যে আমরা বলছি, এই 3টা ফেজে জাস্ট 3টা লেয়ারকে ক্রস করা হয় আর কি। তাহলে দেখো, আমরা যদি সংক্ষেপে জানি, ফেজ 1 হচ্ছে penetration of the corona radiata, ফেজ 2 হচ্ছে penetration of zona pellucida, আর ফেজ 2 হচ্ছে fusion of oocyte and the sperm cell membrane। এবং আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে দেই যে এক ফিমেল জেনিটাল ট্র্যাক্টে অলমোস্ট 300 থেকে 400 মিলিয়ন স্পার্ম ডিপোজিট হয়, 300 থেকে 400 মিলিয়ন স্পার্ম ডিপোজিট হয়। আলটিমেটলি ক্যাপাসিটেটেড হয় অনলি 300 থেকে 400টা, ক্যাপাসিটেটেড। এবং এই 300 থেকে 400টার মধ্যে করোনার রেডিয়েটাকে পিয়ার্স করতে পারে সাপোজ ধরো আরো কম, ধরো কয়েকশো, ধরো 100 থেকে 200। আর জোনা পেলুসিটাকে ক্রস করতে পারে কেবলমাত্র একটা। ক্রস করা মাত্রই সে কি করে, ক্রস করা মাত্রই সে হচ্ছে oocyte-কে টাচ করে ফেলে। তাহলে এটা একটু জাস্ট মাথায় রাখো। তাহলে ফেজ 1 কি, penetration of the corona radiata, ফেজ 2 কি, penetration of the zona pellucida, আর ফেজ 3 কি, fusion of the sperm and oocyte cell membrane। অর্থাৎ স্পার্ম তো একটা সেল, এটার আউটার মেমব্রেনটা oocyte-এর যে মেমব্রেন ওইটাকে টাচ করে, এটা হচ্ছে ফেজ 3। এখন আমরা দুইটা রিঅ্যাকশন পড়ব, একটা হচ্ছে অ্যাক্রোজোম রিঅ্যাকশন, একটা হচ্ছে জোনা রিঅ্যাকশন। একটু ভালো করে দেখো, এগুলা আলাদা করে রিটার্নও আসে প্লাস ভাইভাতে জিজ্ঞেস করে। অ্যাক্রোজোম রিঅ্যাকশন কি, নামটা শুনে বুঝতে পারতেছো। অ্যাক্রোজোম জিনিসটা কি ছিল, এই যে স্পার্মের মাথায় এই যে তোমার গলজি কমপ্লেক্সের মডিফাইড একটা আবরণী, এটাই ছিল অ্যাক্রোজোম। এবং আমরা এটাও জেনেছি যে ক্যাপাসিটেশনের আগে এটা ঢাকা ছিল একটা গ্লাইকোপ্রোটিন কাভারিং দিয়ে, বাট ফার্টিলাইজেশনের আগেই ক্যাপাসিটেশন হয়ে এই অ্যাক্রোজোমটা উন্মুক্ত হয়ে গিয়েছে। তাইলে এখন অ্যাক্রোজোমের ভিতরে অনেকগুলো এনজাইম থাকে, এই এনজাইমগুলো দিয়ে সে ফেজ 1, ফেজ 2 এই লেয়ারগুলোতে সে করোনা রেডিয়েটা এবং জোনা পেলুসিডাকে বিগলন করানোর মাধ্যমে সেগুলোকে ক্রস করে। তাহলে আমরা দেখি হোয়াট ইজ অ্যাক্রোজোম রিঅ্যাকশন। অ্যাক্রোজোমে কি আছে আগে দেখো, অ্যাক্রোসিন, হায়ালুরোনিডেজ এবং ট্রিপসিন লাইক সাবস্টেন্স আছে। কি আছে অ্যাক্রোজোমে, অ্যাক্রোসিন, হায়ালুরোনিডেজ এবং ট্রিপসিন লাইক সাবস্টেন্স। এই জিনিসগুলা, এই এনজাইমগুলা কি করতে সাহায্য করে, ইট হেল্পস টু পেনেট্রেট করোনা রেডিয়েটা অর্থাৎ ফেজ 1 অফ ফার্টিলাইজেশন and zona pellucida অর্থাৎ phase 2 of fertilization। তাহলে what is acrosome reaction, enzymatic activity of the acrosome that helps the sperm to cross the corona radiata and zona pellucida। এবং এটা কোন কোন এনজাইমের সাহায্যে হয়, it happens by dint of acrosin, hyaluronidase এবং trypsin like substances। এরপর হচ্ছে what is zona reaction। জোনা রিঅ্যাকশনটা খুবই ইন্টারেস্টিং। এটা যদি এক কথায় তোমরা বুঝতে চাও জিনিসটা কি, সেটা হচ্ছে যে যখন একটা স্পার্ম জোনা পেলুসিডাকে ক্রস করে ফেলে, তখন জোনা পেলুসিডা আর কোনো স্পার্মকে ক্রস করতে দেয় না, আগে জোনা পেলুসিডা পারমিসিভ থাকে যে হ্যাঁ যে আসে আসুক, বাট একজন যখন চলে আসে তখন জোনা পেলুসিডা লয়াল হয়ে যায়, সে নিজেকে প্রোটেক্টিভ করে ফেলে, আর কারো এন্ট্রি সে অ্যালাউ করে না। এটা হচ্ছে জোনা রিঅ্যাকশন। তাহলে আপন অ্যাটাচমেন্ট অফ ফার্স্ট স্পারমাটোজোয়া টু দ্য জোনা পেলুসিডা some conformational change occurs, no more spermatozoa can penetrate। এটার ইভেন্চুয়াল পারপাসটা কি, টু প্রিভেন্ট পলিস্পার্মি মানে কি, ফার্টিলাইজেশন অফ এ সিঙ্গেল ওভাম বাই মাল্টিপল স্পার্ম, সরি ওভাম বলাটা ঠিক হবে না, মানে সিঙ্গেল সেকেন্ডারি oocyte বাই মাল্টিপল স্পার্ম। এটা কিভাবে হয়, এখানে একটু মানে মেকানিজম আছে, এটা দরকার নাই। তোমার oocyte-এর ভিতর থেকে কিছু গ্র্যানিউল বের হয়ে জোনা পেলুসিডার রিসেপ্টরের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করে দেয়, এজন্য জোনা পেলুসিডা আর কোনো স্পার্মকে অ্যাকসেপ্ট করতে পারে না। তাহলে এটা হচ্ছে জোনা রিঅ্যাকশন। তাহলে এর মাধ্যমে আমাদের ফেজ 1, ফেজ 2 অফ ফার্টিলাইজেশন কমপ্লিট হইল।
তাহলে ফেজ 1 ফেজ 2 তে স্পার্মের দিক থেকে কি একটা রিঅ্যাকশন আসে, অ্যাক্রোজোম রিঅ্যাকশন, আবার ওসাইটের দিক থেকে কি একটা রিঅ্যাকশন আসে, জোনার রিঅ্যাকশন। ওকে, এখন আসি ফেজ 3। ফেজ 3 তে একটা স্পেসিফিক ঘটনা ঘটে। আমরা যদি একটু ওজেনেসিসের স্টেপগুলো আরেকবার একটু দেখি, প্রিমোরডিয়াল জার্ম সেল, তারপরে হচ্ছে ওগোনিয়া, তারপরে ছিল কি প্রাইমারি ওসাইট, এটা ভাগ হয়েছিল একটা সেকেন্ডারি ওসাইট আর একটা হচ্ছে ফার্স্ট পোলার বডি। সেকেন্ডারি ওসাইটটা আবার কিসে ভাগ হয়, ওভামে ভাগ হয়, আর আর সেকেন্ড পোলার বডি, আর এটাও আরো দুইটা পোলার বডিতে ভাগ হয়। যাই হোক, আমরা কি বলছিলাম, জন্মের আগে এই পর্যন্ত হয়ে অ্যারেস্ট হয়ে যায়, ওভুলেশনের সময় সেকেন্ডারি ওসাইট হয়ে বের হয়, কিন্তু পুরোপুরি ওভাম হয় কখন, ডিউরিং দ্য ফেজ 3 যখন স্পার্মের মেমব্রেনটা ওসাইটের মেমব্রেনকে টাচ করে, শুধু তখনই এই ডিভিশনটা, এটা কি ছিল, এটা ছিল মায়োসিস 2, শুধু তখনই এই মায়োসিস 2 ডিভিশনটা কমপ্লিট হয়ে সে পুরোপুরি ওভাম হয়। তাহলে এখানে কোয়েশ্চেনটা কি, when does ovum convert from secondary oocyte? When spermatozoa touches the oocyte membrane. When spermatozoa touches the oocyte membrane, তখনই হচ্ছে এই সেকেন্ড মিওটিক ডিভিশনটা কমপ্লিট হয়ে তখন সেকেন্ডারি oocyte থেকে ওভামে কনভার্ট হয়। তাহলে এই হচ্ছে ফেজ 3 অফ ফার্টিলাইজেশন। তাহলে এর মাধ্যমে কি হয় আলটিমেটলি, দেখো স্পার্মের সরি দাঁড়াও, এই যে স্পার্মটা ঢুকলো, স্পার্ম থেকে 23টা ক্রোমোজোম আসলো, কারণ স্পার্ম একটা হ্যাপ্লয়েড সেল, আর ওভামও তো হ্যাপ্লয়েড ছিল, ওভামেও 23টা ক্রোমোজোম ছিল। এখন কি হয়, এই যে 23টা ক্রোমোজোম আর এই যে 23টা ক্রোমোজোম, তারা একত্রিত হয়ে আলটিমেটলি মোট 46টা ক্রোমোজোম যে হয়, অর্থাৎ হ্যাপ্লয়েড সেল থেকে আবার ডিপ্লয়েড সেল হয়, দিস ফর্মস দ্য জাইগোট, এবং এটাই হচ্ছে আলটিমেটলি দ্য এন্ড অফ ফার্টিলাইজেশন। তাহলে যদি জিজ্ঞেস করে যে কখন অ্যাকচুয়ালি ওভামটা ফর্ম হয়, তোমরা বলবো যে জাস্ট এট দ্য এন্ড অফ ফার্টিলাইজেশন when the sperm touches the oocyte membrane, এর আগে না, কিন্তু এর পরে। ওকে, সো এরপরে যে কোয়েশ্চেনটা খুবই ইনভেরিয়েবলি জিজ্ঞেস করবে, ভাইভাতে হোক বা রিটেনে হোক, হোয়াট আর দ্য রেজাল্টস অফ ফার্টিলাইজেশন? তিনটা রেজাল্ট: restoration of diploid number of chromosome, determination of sex of the embryo। আচ্ছা, প্রথমটা তো বুঝতে পারতেছো যে 23টা মিলে আগে হ্যাপ্লয়েড ছিল, স্পার্ম আর ওভাম, এই দুটো মিলে এখন ডিপ্লয়েড হয়ে গেল। আর ডিটারমিনেশন অফ দ্য সেক্স অফ দ্য এমব্রায়ো, এটাও তোমরা বুঝতে পারছো যে ওভারিতে তো অলওয়েজ 23, সরি দাঁড়াও, ও মানে ওভামে তো অলওয়েজ 23 প্লাস এক্স থাকবে, সরি 23 না 22, ওভামে তো অলওয়েজ 22 প্লাস এক্স থাকবে, হ্যাঁ, কিন্তু স্পার্মে কি থাকবে এটা তো আনপ্রেডিক্টেবল, স্পার্মে 22 প্লাস এক্সও থাকতে পারে অথবা 22 প্লাস ওয়াইও থাকতে পারে। যদি এরা মিলে তাহলে বাচ্চাটা হবে 44 এক্স ওয়াই, 44 প্লাস এক্স ওয়াই, আর যদি এটা মিলে তাহলে এটা হবে তোমার 44 প্লাস এক্স এক্স। তাহলে একটা হলে ছেলে হবে, একটা হলে মেয়ে হবে। তাহলে ফার্টিলাইজেশনের আগ পর্যন্ত কিন্তু এটা শিওর করে বলা যাচ্ছে না। তাহলে ডিটারমিনেশন অফ দ্য সেক্স অফ দ্য এমব্রায়ো, এখানে আসলে সেক্স না বলে এখানে তোমরা যদি জেনেটিক সেক্স বলো তাইলেই ভালো, কারণ আমরা জানি যে সব সময় যে ওয়াই ক্রোমোজোম থাকলেও অনেক সময় অনেক কারণে আলটিমেটলি সেক্স ডিটারমিনেশন নাও হতে পারে। তো এটা জাস্ট জেনেটিক সেক্স অফ দ্য এমব্রায়ো। আর ইনিশিয়েশন অফ মাইটোসিস অর ক্লিভেজ হচ্ছে কি, এখানে তো জাইগোটটা এখন একটা সিঙ্গেল সেল 46 ক্রোমোজোম বলা, এটা এখন মাইটোসিস হয়ে হয়ে 2টা, সেখান থেকে 4টা 8টা, আলটিমেটলি সেল ডিভাইড হওয়া শুরু করবে। তাহলে দিস থ্রি আর দ্য রিজাল্টস অফ ফার্টিলাইজেশন, দিস থ্রি আর দ্য রিজাল্টস অফ ফার্টিলাইজেশন। তো এই পর্যন্ত ছিল ফার্টিলাইজেশন। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কোনো কোয়েরি থাকলে আমাকে অবশ্যই ইন্টারাপ্ট করে জিজ্ঞেস করো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো, ফার্টিলাইজেশন যখন হইল তখন একটা, দাঁড়াও এই একটু একটু আগের ছবিটাতে একটু ব্যাক করি, দেখো এইখানে একটু দেখো, হয়ে গেল ফার্টিলাইজেশন হয়ে গেল, মানে হচ্ছে আর কি, এই যে মানে ফার্টিলাইজেশন হচ্ছে, হয়ে গেল ফার্টিলাইজেশন। এই হচ্ছে জাইগোটটা,
এ হচ্ছে 2 সেল স্টেজ, এ হচ্ছে ধরো 4 সেল, আলটিমেটলি 8 সেল, আলটিমেটলি 16 সেল স্টেজ। দেখো 16 সেল স্টেজ পর্যন্ত এর বাইরে লাল রঙের একটা আবরণী আছে। আমরা লাল রঙের আবরণী কি বলেছিলাম? লাল রঙের আবরণী বলেছিলাম জোনা পেলোসিডা। অর্থাৎ জোনা পেলোসিডা শুধু ওসাইট বা ওভামকে কভার করে তা না, বরং এটা জাইগোটকেও কভার করে আনটিল ইট ইজ মানে অ্যাট লিস্ট আপ টু ইট ইজ 16 সেল স্টেজ, অ্যাট লিস্ট আপ টু ইট ইজ 16 সেল স্টেজ। এবং 16 সেল স্টেজে জাইগোটের একটা স্পেশাল নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে morula. Okay, so what is morula? It is a 16 cell stage of the developing embryo and it is covered by zona pellucida. এই যে লাল রঙের জাবন, এটাই জোনা পেলুসিডা, বাট এটা হচ্ছে একটা মানে নির্জীব আর কি, নো লাইফ, লাইফলেস, মানে নির্জীব, বাট ভিতরের সেলগুলো হচ্ছে সজীব, অ্যাক্টিভ। মানে বেসিক্যালি এটা হচ্ছে ইনঅ্যাক্টিভ আর কি, এটা ইনঅ্যাক্টিভ আর এটা হচ্ছে অ্যাক্টিভ। সো ভিতরে কিন্তু সেল ডিভিশন হইতে 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 প্রেশার বেড়েই যায়, কিন্তু বাইরে এই জিনিসটা কিন্তু ইট ডাজ নট এক্সপ্যান্ড এনিমোর। এই জোনা পেলুসিডা থাক মানে ওভামের চারপাশে জোনা পেলুসিডার যেই সাইজ ছিল, দেখো এই ছবি থেকে তোমরা একটু আন্দাজ করতে হয়তো পারতেছো যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল জোনা পেলুসিডার সাইজ কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু ভিতরে কিন্তু সেল ডিভাইড করতে আছে। একটা সময় সেল ডিভাইড করতে 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 আর সহ্য হয় না তার চাপটা, তখন একটা সময় জোনা পেলুসিডাটা ফেটে যায়। ফেটে গেলে তখন এমব্রায়োটা কিন্তু উইদাউট জোনা পেলুসিডা এক্সপোজ হয়ে যায়, তখন সে ইজিলি ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামের গায়ে লেগে যাইতে পারে। তাহলে আশা করি যে কথা কয়েকটা বললাম তোমরা বুঝতে পারছো। আবার বলি, মানে মরুলা স্টেজ হচ্ছে 16 সেল স্টেজ, এই পর্যন্ত এটার বাইরে জোনা পেলুসিডা থাকে। এই সময় জোনা পেলুসিডা থাকার একটা লাভ কি? লাভ হচ্ছে যে যতদিন পর্যন্ত দেখো ফার্টিলাইজেশন তো হয় এই জায়গাটাতে, সাপোজ হ্যাঁ এই জায়গাতে, কিন্তু এটা তো ফ্যালোপিয়ান টিউব, তাই না? ফ্যালোপিয়ান টিউবে তো কখনো ইমপ্ল্যান্টেশন হয় না, ইমপ্ল্যান্টেশন হয় ইউটেরাসে। সো এখান থেকে কিন্তু আলটিমেটলি জাইগোটটা ট্রাভেল করে 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 ইউটেরাসের ভিতরে ঢুকবে। সো তার আগ পর্যন্ত কিন্তু জোনা পেলোসিডাটা থাকতে হবে, না হলে জাইগোটটা এক্সপোজড হয়ে ইমপ্ল্যান্ট হয়ে যাবে ফ্যালোপিয়ান টিউবেই। এটা একটা সমস্যা। সো only after it is 16 cell stage, usually by that time it is inside the uterus, এবং তখনই এই জোনা পেলোসিডাটা রাপচার করে এক্সপোজ হয়ে যায় এমব্রায়োটা, তখন ইউটেরাইন এন্ডোমেট্রিয়ামে এটা খুব সুন্দর করে ইমপ্ল্যান্টেড হয়ে যায়। তাহলে আমরা আস্তে আস্তে ইমপ্ল্যান্টেশনের কথা বলা শুরু করতেছি, বলবো। তাহলে আমরা কিন্তু ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট শুরু করে দিছি অলরেডি। এই যখন থেকে ফার্টিলাইজেশন শুরু হয় তখন থেকে কিন্তু ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট আমরা কি জানলাম? ফার্স্টে জাইগোট ফর্ম হচ্ছে, এটা হচ্ছে 1 সেল স্টেজ, তারপর 2 সেল, 4 সেল, 8 সেল, 16 সেল এরকম হচ্ছে, এবং একটা সময় জোনা পেলোসিডাটা রাপচার করে গেছে এবং ইট বিকেম denuded so that it can attach easily with the endometrium of the uterus. ঠিক আছে? আচ্ছা, এখন যখন রাপচার করে যায়, রাপচার করে যাওয়ার পর তখন আর এরকম বাইরে এরকম আবরণী থাকে না। তো যাই হোক, মানে এরপর রাপচার করে যাওয়ার পর যে জিনিসটা ফর্ম হয় সেই জিনিসটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। বেসিক্যালি ওই যে আমরা দেখলাম না যে এরকম 16 সেল স্টেজ বা যাই, ওইটাই হচ্ছে ব্লাস্টোসিস্ট। সরি, মানে ওইটা যতদিন পর্যন্ত জোনা পেলুসিডার ভিতরে ছিল ততদিন পর্যন্ত আমি সেই জিনিসটাকে বলছিলাম ব্লাস্টোসিস্ট, সরি মরুলা। ওয়ান্স জোনা পেলুসিডা রাপচার্স, তখন আমি এটাকে আর মরুলা বলবো না, তখন আমি এটাকে বলবো ব্লাস্টোসিস্ট। তো ব্লাস্টোসিস্টে কি হয়, এখানে আসলে পিছনের কিছু কথা বলা হয়নি। ব্লাস্টোসিস্টে সেলগুলা শুরুতে মরুলার মতোই একদম গুচ্ছবদ্ধ হয়ে গুটি পাকায় থাকে। ওকে, এরকম গুচ্ছবদ্ধ হয়ে গুটি পাকায় থাকে। বাট একটা সময় কি হয়, কিছু সেল এরকম বাইরের দিকে চলে আসে, আর কিছু সেল এরকম মাঝখানে একটা জায়গায় যে জড়ো সংঘবদ্ধ হয়, আর বাকি জায়গায় একটা ক্যাভিটি থাকে, ক্যাভিটির ভিতরে ফ্লুইড থাকে। এই যে এই ছবিটা দেখো, কিছু সেল বাইরের দিকে মানে এরকম অর্গানাইজড হয়ে যায়,
কিছু সেল ভিতরে গুটি পাকায় থাকে আর বাকি জায়গাটা একটা ক্যাভিটির মতো হয়ে যায় যেখানে হচ্ছে ফ্লুইড থাকে। এই পুরো জিনিসটাকে বলা হচ্ছে ব্লাস্টোসিস্ট। ব্লাস্টোসিস্ট বাইরের দিকের যে সেলগুলা এদেরকে বলা হয় আউটার সেল ম্যাস অথবা ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট। আর ভিতরের দিকের যে সেলগুলা এদেরকে বলা হয় ইনার সেল ম্যাস অথবা আরেকটা নাম আছে এটাকে বলা হয় এমব্রায়োব্লাস্ট। এটাকে বলা হয় এমব্রায়োব্লাস্ট। তাহলে ব্লাস্টোসিস্ট আর মাঝে যে ক্যাভিটিটা এই ক্যাভিটিটাকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। তাহলে আমি আবার বলতেছি হোয়াট ইজ ব্লাস্টোসিস্ট? ইট ইজ সিস্ট শেপড। আসলে সিস্ট শেপ সেল না, এটা হচ্ছে সিস্ট শেপ আর কি, সিস্ট শেপ অফ দ্য এমব্রায়ো। এখানে একটা আউটার সেল ম্যাস থাকে যাকে বলা হয় ট্রোফোব্লাস্ট, এখানে একটা ইনার সেল ম্যাস থাকে যাকে বলা হয় এমব্রায়োব্লাস্ট, এবং এখানে একটা ক্যাভিটি থাকে, এই ক্যাভিটির নাম হচ্ছে ব্লাস্টোসিল। ক্যাভিটির নাম হচ্ছে ব্লাস্টোসিল। এটা খুবই ইম্পর্টেন্ট, এই ছবিটা অনেক আসে, ড্র অ্যান্ড লেবেল আ ব্লাস্টোসিস্ট। সো এটা খুব ইম্পর্টেন্ট, সবাই খুব মানে খেয়াল রাখো আর কি জিনিসটা। ওকে, তাহলে বাই দিস টাইম আমরা কি দেখলাম? জাইগোটের সেলগুলা দুইটা গ্রুপে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে আউটার সেল ম্যাস যাদেরকে আমরা বলছি ট্রোফোব্লাস্ট, আর একটা হচ্ছে ইনার সেল ম্যাস যাদেরকে আমরা বলতেছি এমব্রায়োব্লাস্ট। আর এই দুই লেয়ারের মধ্যে ট্রোফোব্লাস্টটা বেসিক্যালি চারপাশ জুড়ে, এমব্রায়োব্লাস্টটা মানে ট্রোফোব্লাস্টের এক কোণায়, আর বাকি যেই জায়গাটা ট্রোফোব্লাস্টের ভিতরে যেখানে ফ্লুইড অ্যাকুমুলেট করছে সেটাকে বলা হবে ব্লাস্টোসিল। এখন একটু দেখো এই ছবিটা, একটু দেখো ইনার সেল ম্যাস ট্রোফোব্লাস্টের বা এমব্রায়োর যেই সাইডে জড়ো হয় সেই সাইডটাকে বলা হয় এমব্রায়োনিক পোল, আর অপোজিট সাইডের পোলটাকে বলা হয় অ্যাব এমব্রায়োনিক পোল। আমি আবার বলতেছি, এমব্রায়োব্লাস্ট অথবা ইনার সেল ম্যাস ট্রোফোব্লাস্টের যেই সাইডটাতে জড়ো হয় সেই সাইডটাকে বলা হয় এমব্রায়োনিক পোল, আর তার ঠিক অপোজিট সাইডটাকে বলা হয় অ্যাব এমব্রায়োনিক পোল। অ্যাব এমব্রায়োনিক পোল। আশা করি বুঝতে পারছো। এখন আসো এই ছবিটাতে আমরা আরেকবার একটু আসি। এই ছবিটা সাপোজ এই পর্যন্ত মরুলা ছিল, বাই দিস টাইম the zona pellucida has ruptured and we can also see blastocyst. এটা কোন সাইড? এটা হচ্ছে এমব্রায়োনিক পোল আর এটা হচ্ছে অ্যাব এমব্রায়োনিক পোল। এখন ব্লাস্টোসিস্টটা যেহেতু এক্সপোজড, এটার বাইরে কোনো জোনা পেলুসিডা নেই, এটা এখন মানে ইয়ের গায়ে লেগে যাবে, এন্ডোমেট্রিয়ামের গায়ে লেগে যাবে। কোন দিকটা লাগবে? এমব্রায়োনিক পোলটা লাগবে, আর এমব্রায়োনিক পোলটা মানে লুমেনের দিকে ফেস করে থাকবে। তাহলে আমি আবার বলতেছি, এমব্রায়োনিক পোলটা এন্ডোমেট্রিয়ামের দিকে মুখ করে থাকবে এবং এন্ডোমেট্রিয়ামের সাথে লেগে থাকবে, আর এটার অপোজিট সাইডটা মুখ করে থাকবে লুমেনের দিকে। তাহলে এমব্রায়োনিক পোলের দিকটাই এন্ডোমেট্রিয়ামের সাথে লাগে, এবং শুধু লেগেই ক্ষান্ত হয় না, একটা সময় এটা কিন্তু একদম ভিতরে ঢুকে যায়। একটা সময় এটা একদম ভিতরে ঢুকে যায়। এই যে ভিতরে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, ফার্স্টে অ্যাটাচ হয়ে দেন আস্তে আস্তে ভিতরে ঢুকে যাচ্ছে, এই পুরো জিনিসটাকে আমরা কি বলবো? এই পুরো জিনিসটাকে আমরা বলবো ইমপ্ল্যান্টেশন। এই পুরো জিনিসটাকে আমরা বলবো ইমপ্ল্যান্টেশন। দাঁড়াও, দেখো এই ছবিটা দেখো, আস্তে আস্তে ঢুকে যাচ্ছে ভিতরে। তাহলে আমরা একটু তাহলে ইমপ্ল্যান্টেশনের সংজ্ঞাটা তাহলে একটু জানি। এটা সংজ্ঞাটা জানলেই আমাদের এটার সাথে রিলেটেড বাকি সবকিছুই জানা হয়ে যাবে। তাহলে আমরা জানা শুরু করি। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা যে জিনিসটা জানবো, যে ফার্স্টে আমরা যে জিনিসটা শুনলাম যে এটা কি, ইমপ্ল্যান্টেশন কি। আমি একটা কথা ইউজ করছি যে আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই, নাকি শুনতে প্রবলেম হচ্ছে কোনো? হ্যালো, শুনতে পাচ্ছেন ভাইয়া? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমি একটা কথা ইউজ করেছিলাম যে ব্লাস্টোসিস্টটা ঢুকে যাবে এন্ডোমেট্রিয়ামের ভিতর দিয়ে, আস্তে আস্তে ঢুকে যাবে, মানে এন্ডোমেট্রিয়ামের ভিতরে সে ঢুকে বসে থাকবে আর কি। তাইলে এমবেডিং অফ দ্য ব্লাস্টোসিস্ট, এমবেডিং মানে কি?
কোনো কিছু গেড়ে দেওয়া, হ্যাঁ, কোনো কিছু গেড়ে দেওয়া, কোনো কিছু প্রথিত করে দেওয়া। মাটিতে তুমি যদি একটা গাছকে রোপণ করে দাও ওইটাকে বলবো এমবেডিং। মাটিতে যদি একটা বাঁশকে গেঁথে দাও বা গেড়ে দাও ওইটাকে বলবো এমবেডিং। এখানে অনেকটা এই স্টাইলেই মানে গেঁথে যাচ্ছে এন্ডোমেট্রিয়ামের ভিতরে কে, ব্লাস্টোসিস্ট। কোথায়, কোন লেয়ারে, এন্ডোমেট্রিয়ামে। এন্ডোমেট্রিয়ামের কোন লেয়ারে? বাই দিস টাইম তোমরা হয়তো অনেকেই জানো যে ইউটেরাসের 3টা লেয়ার, এন্ডোমেট্রিয়াম সবচেয়ে ভিতরে, তার বাইরে মায়োমেট্রিয়াম, তার বাইরে পেরিমেট্রিয়াম। আর এন্ডোমেট্রিয়ামে 2টা লেয়ার তোমরা জানো, সবচেয়ে ভিতরে হচ্ছে ফাংশনাল লেয়ার আর তার নিচে তার বাইরে হচ্ছে বেজাল লেয়ার। তাইলে এই যে ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়ামে এমবেডিং হবে ব্লাস্টোসিস্টের টু দ্য ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম। আরেকটা জিনিস, ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম তো ইউটেরাসের সব পার্টে আছে। ইউটেরাসের উপরের দিকটার নাম হচ্ছে ফান্ডাস, এই দিকের নাম হচ্ছে বডি, এই দিকের নাম হচ্ছে ইস্থমাস, তাই না? দাঁড়াও, এই হচ্ছে ফান্ডাস সাপোজ, এই হচ্ছে বডি, আর এই হচ্ছে নিচের দিকটাতে ইস্থমাস, আর এই হচ্ছে সার্ভিক্স, আর এই হচ্ছে মানে ওয়ালটা আর কি, হ্যাঁ। যাই হোক, তাইলে যেই জায়গায় জায়গা সবচেয়ে বেশি সেই জায়গায় ইমপ্ল্যান্টেশন হবে। ফান্ডাসের এখানেও তেমন জায়গা নেই, সার্ভিক্সের এখানেও তেমন জায়গা নেই, বডিতে হবে। কিন্তু বডিতে হইলেও কোন দিকটাতে হবে, ক্লোজ টু দ্য ফান্ডাস নাকি ক্লোজ টু দ্য ইস্থমাস? অবশ্যই ক্লোজ টু দ্য ফান্ডাস। তাহলে ফাংশনাল লেয়ার অফ এন্ডোমেট্রিয়াম ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস। খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা কথা, এখানে কিন্তু একদম মানে সাইট সহ বলা হচ্ছে ইমপ্ল্যান্টেশনের। ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস, এবং এর অ্যান্টেরিয়র ওয়াল বা পোস্টেরিয়র ওয়াল যেখানে হোক সমস্যা নেই। এবং টাইমটা কখন? ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে এই হচ্ছে ইমপ্ল্যান্টেশন। আবার তাহলে এটা এই পুরোটাই কি কিন্তু সংজ্ঞা। তাহলে খুব ভালো করে আরেকবার আমি একবার রিক্যাপ করছি তাহলে। ইট ইজ এ ইমপ্ল্যান্টেশন, sorry, what is implantation? It is the embedding of the blastocyst. তারপর কোথায়? To the functional layer of endometrium. endometrium ইউটেরাসের কোন পার্টটার এন্ডোমেট্রিয়াম? বডি অফ দ্য ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস। এবং এটা যে কোনো ওয়ালে হতে পারে, ইউটেরাসের এন্টেরিয়র ওয়ালেও হতে পারে, পোস্টেরিয়র ওয়ালেও হতে পারে। আর টাইমটা কখন? ডিউরিং দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে গেল, এই হচ্ছে ইমপ্ল্যান্টেশন। এখন ইমপ্ল্যান্টেশন তো হলো, ঠিক আছে। এখন আগে তো তোমার আচ্ছা ওয়েট, দাঁড়াও, ওয়েট, আমি আরেকটা কথা একটু বলে নেই। চেঞ্জেস ইন দ্য এন্ডোমেট্রিয়াম ডিউরিং ইমপ্ল্যান্টেশন। ফিমেলদের ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম তো সবসময় থাকে একরকম হয়ে, হ্যাঁ, বাট যখন মানে যেই সময়টাতে ইউটেরাসটা ইট ক্যারিজ, মানে যেই সময় একটা ফিমেলের চান্স অফ বিং প্রেগনেন্ট হয়, কোন সময়? প্রতিটা সাইকেলের ওভুলেশনের পর থেকে পরের সাইকেল শুরু হওয়ার আগ পর্যন্ত, যেই টাইমটাকে আমরা বলি সিক্রেটরি ফেজ অথবা প্রোজেস্টেরন ফেজ। when a female has the chance of being pregnant, ওই সময় তার ইউটেরাসে কিছু চেঞ্জ দেখা যায়। কি চেঞ্জ দেখা যায়? increase in secretion of uterine glands, increase in lipid and glycogen content of the cell, and increased tortuosity and blood flow. এগুলা প্রত্যেকটা ফিমেলেই prior to each period দেখা যায়, কারণ uterus expects যে a pregnancy may occur, so it takes all the preparation. এই যে চেঞ্জগুলো অকার হয়, এই চেঞ্জগুলোকে এক কথায় বলা হয় ডেসিডুয়াল রিঅ্যাকশন, ডেসিডুয়াল রিঅ্যাকশন। এবং নর্মাল ফিমেলে এই রিঅ্যাকশনগুলো কিন্তু পিরিয়ড শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়, কারণ কর্পাস লুটিয়ামটা 12 দিনের বেশি কাজ করতে পারে না। কিন্তু যদি ফিমেলটার ফার্টিলাইজেশন হয় তখন কিন্তু দিস ডেসিডুয়াল রিঅ্যাকশন কন্টিনিউস, কারণ তার কর্পাস লুটিয়ামও পারসিস্ট করে। সো আলটিমেটলি ডেসিডুলেশন কন্টিনিউ হতে 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 ইউটেরাসটা পুরোপুরি ইমপ্ল্যান্টেশনের জন্য প্রস্তুত হয়ে যায়। কি কি হয়? ইউটেরাইন গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ে, লিপিড গ্লাইকোজেন বাড়ে, আর্টারি টর্চুসিটি বাড়ে। আমি আবার বলছি, এই চেঞ্জগুলো কিন্তু প্রত্যেকটা ফিমেলেই একদম ওভুলেশনের পর থেকে শুরু হয়, ওভুলেশনের হওয়ার সময় থেকে শুরু হয়, প্রতি মাসের 14তম দিনের পর থেকে। বাট যদি তারা প্রেগনেন্ট না হয়, যদি তাদের ফার্টিলাইজেশন না হয়, তাহলে কিন্তু
ওভুলেশনের 12 দিন পরেই এই চেঞ্জগুলা স্টপ হয়ে তার পিরিয়ড হওয়া শুরু হয়, কারণ তার কর্পাস লুটিয়ামটা মানে কাজ করা বন্ধ করে দেয়। কিন্তু যদি ফার্টিলাইজেশন হয় তখন তার কর্পাস লুটিয়ামটা পারসিস্ট করে এবং এই চেঞ্জগুলো কন্টিনিউ করে। এগুলোর ফলে ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামে যে চেঞ্জটা দেখা, যেগুলোকে এক কথায় বলা হয় রেসিডুয়াল রিঅ্যাকশন। ওকে, এখন ইউটেরাসের এন্ডোমেট্রিয়ামকে ডিউরিং ইমপ্ল্যান্টেশন ডেসিডুয়া বলা হয়। তাহলে আমি আবার বলতেছি, হোয়াট ইজ ডেসিডুয়া? আচ্ছা, আগে বলতেছি হোয়াট ইজ ডেসিডুয়াল রিঅ্যাকশন। It is the changes that occur in the endometrium when a female is expected to be pregnant, and it continues even when she is pregnant. এটা হচ্ছে decidual reaction. আর what is decidua? Functional layer of the endometrium in a pregnant uterus is called decidua. আবার শুনে নাও, functional layer of the endometrium in a pregnant uterus is called decidua. Deciduar characteristics কি? Difference between decidua and other endometrium. ডেসিডুয়াতে লিপিড এবং গ্লাইকোজেন রিচ সেল থাকে। ডেসিডুয়া ইজ সুইটেবল ফর ইমপ্ল্যান্টেশন। ডেসিডুয়াতে অনেক বেশি আর্টারি টর্চিসিটি থাকে এবং ডেসিডুয়ার এখানে গ্ল্যান্ডের সিক্রেশন অনেক বেশি থাকে। ওকে, তাহলে ডেসিডুয়া কি? ডেসিডুয়া ইজ নাথিং বাট ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ডিউরিং ইমপ্ল্যান্টেশন অথবা ক্লোজ টু ইমপ্ল্যান্টেশন। এখন ডেসিডুয়াটা আবার তিনটা ডিস্টিংক্ট ভাগে ভাগ হয়ে পড়ে। তোমরা একটু দেখো আমি কি বলেছি। ইমপ্ল্যান্টেশনের সময় ইউটেরাসের ভিতর দিকটাকে ফেস করে থাকে এমব্রায়োনিক পোল, আর বাইরের দিকটাকে লুমেনটাকে ফেস করে থাকে অ্যাব এমব্রায়োনিক পোল। ওকে, তাহলে পার্ট অফ দ্য ডেসিডুয়া, আচ্ছা ওয়েট, আমি এখানে একটা জিনিস একটু তোমাদেরকে দেখাই। সাপোজ এই হচ্ছে তোমার ইউটেরাস এন্ডোমেট্রিয়াম, এই হচ্ছে তোমার এমব্রায়োনিক পোল এদিকে, আর এই পাশটা হচ্ছে অ্যাব এমব্রায়োনিক পোল। এটা কিন্তু আস্তে আস্তে ঢুকতে শুরু করে, ঢুকতে এক সময় এই সাইডটাতেও কিন্তু এন্ডোমেট্রিয়াম আবার কভার করে ফেলে। মানে পেনেট্রেশনের আগে এই সাইডে এন্ডোমেট্রিয়াম থাকে না, বাট যখন সে ইমপ্ল্যান্টেড হয়ে যায় তখন এই সাইডটাতেও এন্ডোমেট্রিয়াম পুরোপুরি কভার করে ফেলে। তো যাই হোক, এখন একটু শুনো। এন্ডোমেট্রিয়াম হুইচ ইজ মানে হুইচ ফেসেস দ্য এমব্রায়োনিক পোল, এটাকে আমি দেখিয়েছি কমলা রং দিয়ে। আর এন্ডোমেট্রিয়াম হুইচ ফেসেস দ্য অ্যাব এমব্রায়োনিক পোল, এটাকে আমি দেখেছি বেগুনি কালার দিয়ে। আর বাকি ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম, এটাকে আমি দেখিয়েছি ব্লু কালার দিয়ে। তো আমি কি বলেছি? ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ডিউরিং প্রেগন্যান্সি ইজ কল্ড ডেসিডুয়া। তো এই ডেসিডুয়াটা তিনটা ডিস্টিংক্ট পোর্শনে ভাগ হয়ে পড়ে। একটা পোর্শন এমব্রায়োনিক পোলকে ফেস করে থাকে, একটা পোর্শন অ্যাব এমব্রায়োনিক পোলকে ফেস করে থাকে, আর একটা পোর্শন বাকি এন্ডোমেট্রিয়াম জুড়ে থাকে। যেই পোর্শনটা এমব্রায়োনিক পোলকে ফেস করে থাকে ওইটাকে বলা হয় ডেসিডুয়া বেসালিস। যেই পোর্শনটা অ্যাব এমব্রায়োনিক পোলকে ফেস করে থাকে ওইটাকে বলা হয় ডেসিডুয়া ক্যাপসুলারিস, আর বাকি অংশটা নাম হয়ে যায় ডেসিডুয়া প্যারাইটালিস। তাহলে এটা এমসিকিউর জন্য আসবে যে পার্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াম দ্যাট ফেসেস দ্য এমব্রায়োনিক পোল অথবা দ্যাট ফেসেস দ্য ইনার সাইড অফ দ্য এমব্রায়ো, এটা হচ্ছে ডেসিডুয়া বেসালিস। পার্ট অফ দ্য এন্ডোমেট্রিয়াম দ্যাট ফেসেস দ্য আউটার সাইড অফ দ্য এমব্রায়ো অথবা অ্যাব এমব্রায়োনিক পোল অফ দ্য এমব্রায়ো, ওইটাকে বলা হয় ডেসিডুয়া ক্যাপসুলারিস। আর বাকি যে অংশটা ওইটাকে বলা হয় ডেসিডুয়া প্যারাইটালিস। ওকে, তাহলে এই পর্যন্ত ছিল ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। ওকে, দিস ওয়াজ দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। ফার্টিলাইজেশন শেষ হওয়ার পর থেকে ইমপ্ল্যান্টেশন পর্যন্ত এটাই ছিল। এবং এখানে আমরা কি পাইলাম? আমরা এখানে শেষ পর্যন্ত ব্লাস্টোসিস্টটাকে পেয়েছিলাম, এটার ইনার সেল ম্যাস বা এমব্রায়োব্লাস্ট এবং আউটার সেল ম্যাস বা ট্রোফোব্লাস্ট। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। আমি একটু তোমাদেরকে 1 মিনিট ব্রেক দিচ্ছি, 1 মিনিট ব্রিদিং টাইম দিচ্ছি। এর মধ্যে কারো যদি কোনো কোয়েরি থাকে জিজ্ঞেস করতে পারো, আর যদি কারো কোনোটা মনে করো যে আরেকবার বলতে হবে জিজ্ঞেস করতে পারো। সেকেন্ড উইক শুরু করার আগে আমি 1 মিনিট ব্রিদিং টাইম দিচ্ছি। ভাইয়া, হ্যাঁ বলো।
তাহলে কি অ্যাবেমব্রায়োনিক পোল দিয়ে আপনার হচ্ছে এন্ডোমেট্রিয়ামের ভিতরে অ্যাবজর্পশন হওয়া শুরু করে, মানে ব্লাস্টোসিস্টটা ভিতরে ইমপ্ল্যান্ট হওয়া শুরু করে অ্যাবেমব্রায়োনিক পোল দিয়ে? না, এই পোলটা দিয়ে। এটা কোন পোল? এটা হচ্ছে এমব্রায়োনিক এমব্রায়োনিক পোল। পোল। হ্যাঁ, এমব্রায়োনিক পোল দিয়ে আস্তে আস্তে মানে তোমার ভিতরে যাওয়া শুরু করে। হ্যাঁ, অ্যাবেমব্রায়োনিক পোলটা প্যাসিভ থাকে মানে বেসিক্যালি, ঠিক আছে? এখানে ওরকম কোনো চেঞ্জ দেখা যায় না। এই পোলটাই অ্যাক্টিভলি ভিতরে এক্সপ্যান্ড করতে থাকে, এমব্রায়োনিক পোলটা। ওকে? জি ভাইয়া। হ্যাঁ, আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তোমরা একটু 1 মিনিট রেস্ট নাও, আমিও রেস্ট নেই। অনেকক্ষণ একটানা কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। আম, এখন আসি সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। ওয়াই ইজ দ্য, আচ্ছা আমরা, আচ্ছা দাঁড়াও, ওয়েট। তাহলে আমরা তো ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট পুরোটা পড়েই ফেললাম। তাহলে এখন যদি কোয়েশ্চেনটা আসে, ড্র অ্যান্ড লেবেল দ্য ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট, তোমরা এটা খুব সিম্পল ফর্মে আঁকলেই হবে। এক পাশ থেকে, এটা ল্যাংম্যানের ছবি, ঠিক এভাবে আঁকলেই হবে। এক পাশ থেকে এভাবে ফার্টিলাইজেশনটা শুরু করে ওইভাবে তোমার 2 সেল স্টেজ, 4 সেল, 8 সেল করে করে দেন মরুলাটা দেখাবা, তারপরে ব্লাস্টোসিস্টটা দেখাবা, তারপর এটা যে ইমপ্ল্যান্ট হচ্ছে ওইটাও দেখাই দিবা। এটা জাস্ট এঁকে দিলেই হবে। সাথে তোমরা আরো কিছু কথা বর্ণনায় লিখে দিতে পারো যে এখানে কি কি ইভেন্ট অকার হয়, ফার্টিলাইজেশন এবং ইমপ্ল্যান্টেশন। ওকে, গেল। এখন আসি সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। এটা খুবই মনোযোগ দিয়ে শুনো, এটা খুবই ইম্পর্টেন্ট, বাট এটা খুবই ইজি। একটু জুম করে নিয়ে তারপর আমরা শুরু করছি। আশা করি সবাই দেখতে পাচ্ছ। একটু অ্যানোটেট করি। ঠিক আছে, দেখো, দিস ইজ the thing that we got at the end of the first week of development. Okay, ফার্স্ট উইক শেষে আমরা এটাই পেয়েছিলাম। কি পেয়েছিলাম? এই ছিল আউটার সেল ম্যাস বা ট্রফোব্লাস্ট, আর এই ছিল ইনার সেল ম্যাস বা এমব্রায়োব্লাস্ট। ওকে, তো যাই হোক, এটাকে আমরা কি বলছিলাম? এটার নাম আমরা বলছিলাম ব্লাস্টোসিস্ট। আর এটা তো একটা 2D ছবি বা 2 ডিমেনশনাল ছবি। অ্যাকচুয়ালি জিনিসটা এমন ছিল আর কি, এরকম একটা স্ফেরিক্যাল জিনিসের ভিতরে এরকম একটা ডিস্ক ছিল, ডিস্ক। এটাকে এভাবে ক্রস সেকশন করে করে এভাবে দেখানো হয়েছে আর কি। যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো এই যে জিনিসটা তোমার, তাহলে আফটার দ্য এন্ড অফ ফার্স্ট উইক, দাঁড়াও ওয়েট ক্লিয়ার করি। আফটার দ্য এন্ড অফ ফার্স্ট উইক তাহলে আমরা এই জিনিসটা পেয়েছিলাম আর কি। এই ছিল হচ্ছে আমার ইনার সেল ম্যাস, এই জিনিসটা, আর এই ছিল আউটার সেল ম্যাস। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না ঠিক আছে, দেখো, তা আমরা এই পর্যন্ত পেয়েছিলাম। এখন দেখো একটু মনোযোগ দিয়ে, এই যে ইনার সেল ম্যাস, এই হচ্ছে ইনার সেল ম্যাস, এই জিনিসটাই হচ্ছে ইনার সেল ম্যাস। আর আউটার সেল ম্যাস হচ্ছে এটা, যেটা হালকা সবুজ বা গাঢ় সবুজ দিয়ে দেখানো হচ্ছে। তো এখন দেখো, ফার্স্ট উইক শেষে জিনিসটা ছিল অনেকটা এরকম আর কি, এরকম ছিল। এই হচ্ছে ইনার সেল ম্যাস, আর এই ছিল তার চারপাশের ট্রোফোব্লাস্ট।
আর এই হচ্ছে এর মধ্যে যে ক্যাভিটিটা। হ্যাঁ, তো কি হয় সেকেন্ড উইকের শুরুতেই কি হয় দেখো একটু, সেকেন্ড উইকের শুরুতেই কি হয়, ইনার সেল ম্যাস দুইটা লেয়ারে ভাগ হয়ে পড়ে। ফার্স্টে আমরা ইনার সেল ম্যাস কালো কালি দিয়ে যা দেখানো হচ্ছে সেদিকে একটু খেয়াল করো। ইনার সেল ম্যাস দুইটা লেয়ারে ভাগ হয়ে যায়, উপরের লেয়ার এবং নিচের লেয়ার। উপরের লেয়ার হয় একটু টল অ্যান্ড কলামনার। এই টল অ্যান্ড কলামনার লেয়ারকে বলা হয় এপিব্লাস্ট। আর নিচের যে লেয়ারটা এটা হচ্ছে একটু শর্ট এবং কিউবয়েডাল, এটাকে বলা হয় হাইপোব্লাস্ট। আচ্ছা, একটু আজান হচ্ছে, তো আমরা একটু আজানটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করি। তোমরা ছবিটা আঁকতে চাইলে এঁকে নিতে পারো এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমরা কি দেখলাম, আমরা আগে যে ইনার সেল ম্যাসটা পেয়েছিলাম, আচ্ছা দাঁড়াও, আমরা এত জুম টুম না করে আমরা, সরি সরি কি, সরি, দেখো একটা কাজ করি, আমি জুম না করি, তোমরা জুম করো, কারণ আমি যদি জুম করি আমার অ্যানোটেশনটা হারিয়ে যায়। তোমরাই হচ্ছে আমি যেখানে পয়েন্ট করব সেই জায়গাটা তোমরা জুম করে দেখো, যারা মোবাইল দিয়ে আসছো আর কি। যারা পিসি দিয়ে আসছো বা ল্যাপটপ, তাদের তো সমস্যা হবে না আশা করি। যাই হোক, তো হচ্ছে কি, এই যে তোমার ইনার সেল ম্যাচটা ছিল, এই ইনার সেল ম্যাচটাতে কি চেঞ্জ হচ্ছে একটু দেখো। দুইটা লেয়ারে ভাগ হয়েছে, যে দুইটা ডিস্টিংক্ট লেয়ারে, একটা হচ্ছে উপরের লেয়ার, একটা হচ্ছে নিচের লেয়ার। উপরের লেয়ারটার নাম হচ্ছে এপিব্লাস্ট, এটা হচ্ছে একটু টল এবং কলামনার সেল লেয়ার। আর নিচের লেয়ারটার নাম হচ্ছে হাইপোব্লাস্ট, এটা হচ্ছে একটু শর্ট এবং কিউবয়েডাল সেল লেয়ার। তাহলে ট্রোফোব্লাস্ট, সরি, এমব্রায়োব্লাস্ট, এমব্রায়োব্লাস্টটা হচ্ছে এপিব্লাস্ট এবং হাইপোব্লাস্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এরপরে দেখো একটু ট্রোফোব্লাস্টে কি হচ্ছে। ট্রোফোব্লাস্টে দেখো তোমরা, ফার্স্টে তো এটা একটা সিঙ্গেল লেয়ার ছিল, তাই না? বাট এখানে তোমরা ছবিতে দেখতে পাবা যে এটা খুব ডিস্টিংক্ট দুইটা লেয়ারে ভাগ হয়ে যাচ্ছে। দেখো, একটা লেয়ার হচ্ছে ভিতরের দিকে, যেটাকে গাঢ় সবুজ দিয়ে দেখানো হয়েছে। একটা লেয়ার হচ্ছে বাইরের দিকে, যেটাকে হালকা সবুজ দিয়ে দেখানো হচ্ছে। যে লেয়ারটা গাঢ় সবুজ দিয়ে দেখানো হয়েছে এটার নাম হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট। আর বাইরের দিকে যে লেয়ারটা হালকা সবুজ ওইটার নাম হচ্ছে সিনসাইশিওট্রোফোব্লাস্ট। সিনসাইশিওট্রোফোব্লাস্ট। তাহলে আউটার সেল ম্যাস যে বা ট্রোফোব্লাস্টিক যে লেয়ারটা ছিল, সেই ট্রোফোব্লাস্টিক লেয়ারটা এখন দুইটা ভাগে ভাগ হয়ে পড়লো, সিনসাইশিওট্রোফোব্লাস্ট এবং সাইটোট্রোফোব্লাস্ট। তাহলে এমব্রায়োব্লাস্টও দুই লেয়ারে ভাগ হলো আর ট্রোফোব্লাস্টও দুই লেয়ারে ভাগ হলো। আর আগে যে একটা সিঙ্গেল ক্যাভিটি ছিল ব্লাস্টোসিল, এই ব্লাস্টোসিল ক্যাভিটিটা এখন দুইটা আলাদা ক্যাভিটিতে ভাগ হয়ে গেল। দেখো, সাইটোট্রোফোব্লাস্ট এবং এপিব্লাস্টের মধ্যে একটা ক্যাভিটি হয়ে গেল, আর সাইটোট্রোফোব্লাস্ট এবং হাইপোব্লাস্টের মধ্যে আরেকটা ক্যাভিটি হয়ে গেল। এটাকে বলা হচ্ছে, উপরের ক্যাভিটিটার নাম হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, আর নিচের ক্যাভিটিটার নাম হচ্ছে প্রিমিটিভ ইয়ক স্যাক। আমি একটু ইরেজ করে একটু ক্লিয়ার করছি তোমাদের বোঝার সুবিধার জন্য, আশা করি। তাহলে এখন একটু দেখো, তাহলে
আমি জাস্ট এখন কোনো লেবেলিং ছাড়া এমনি জাস্ট দেখাচ্ছি। দেখো এই যে উপরের লেয়ার এটার নাম হচ্ছে এপিব্লাস্ট, আর নিচের লেয়ার এটার নাম হচ্ছে হাইপোব্লাস্ট। এই যে তোমার ভিতরের গাঢ় সবুজ কালারের যে ট্রোফোব্লাস্টিক লেয়ার এটার নাম হচ্ছে সাইটোট্রোফোব্লাস্ট, আর বাইরের যে হালকা সবুজ লেয়ার এটার নাম হচ্ছে সিনসাইশিওট্রোফোব্লাস্ট। ওকে, আর ক্যাভিটি ছিল একটা, সে একটা ক্যাভিটি এখন দুইটা ক্যাভিটিতে ভাগ হয়ে গেল। উপরের যেই ক্যাভিটি এটার নাম হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি, আর নিচের যে ক্যাভিটি এটার নাম হচ্ছে প্রিমিটিভ ইয়ক স্যাক। ওকে, গেল। তাহলে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন দেখো কি হচ্ছে, এখানে যা ছিল তার সাথে এই নিচের ছবিটার একটু পার্থক্যটা তোমরা একটু বোঝার চেষ্টা করো। সিনসাইশিওট্রোফোব্লাস্ট তো হালকা সবুজ, আর গাঢ় সবুজে সাইটোট্রোফোব্লাস্ট। সাইটোট্রোফোব্লাস্টের ভিতর দিকে একটা কমলা রঙের লেয়ার অ্যাপিয়ার করলো। মানে দেখো বাইরে দেখো কমলা যে লেয়ারটা, এই লেয়ারের বাইরে আছে সাইটোট্রোফোব্লাস্ট এবং সিনসাইশিওট্রোফোব্লাস্ট, আর এর ভিতরে কি আছে অ্যামনিওটিক ক্যাভিটি, ইয়ক স্যাক, আর আছে তোমার এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট। এই দুইটার মাঝে একটা কমলা রঙের লেয়ার অ্যাপিয়ার করলো। এই কমলা রঙের লেয়ারটার নাম হলো এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। ওকে, এবং দেখো আমি এখানে একটু ডট 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 দিয়ে দেখিয়েছি, কমলা লেয়ারটার মাঝে মাঝে অনেকগুলো ডট ডট ডট, এগুলো ইচ্ছা করে দেখানো হয়েছে। এই ডট 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 মানে হচ্ছে কি, এক্সট্রা এমব্রায়োনিক লেয়ারটা অ্যাপিয়ার যখন করে এর মধ্যে অনেকগুলা ক্যাভিটি বা ভ্যাকিউল অ্যাপিয়ার করা শুরু করে। একটা সময় দেখো এই ক্যাভিটিগুলা সব একসাথে মিলে বড় একটা ক্যাভিটি বানিয়ে ফেলে। ঠিক আছে, তার মানে কি বললাম আমি, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা শুরুতে একটা সলিড সিঙ্গেল একটা এন্টিটি থাকে, বাট আলটিমেটলি এর ভিতরে ক্যাভিটি অ্যাপিয়ার করে 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 এটাকে একটা আউটার লেয়ার আর একটা ইনার লেয়ারে ভাগ করে ফেলে। তো বাট এই জায়গাটাতে তখনও এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা অবশিষ্ট থাকে। যাই হোক, এই ক্যাভিটিটা আলটিমেটলি আরো বড় হতে থাকে, ফ্লুইড জমতে থাকে, এবং আলটিমেটলি সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট শেষে আমরা এরকম একটা এমব্রায়ো পাই। তাহলে পুরো এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা কিন্তু পুরো সলিড একটা কমলা রঙের জিনিস ছিল। আস্তে আস্তে এর মধ্যে একটা ক্যাভিটি অ্যাপিয়ার করলো, এটা দুইটা পার্টে ভাগ হয়ে গেল, একটা পার্ট হচ্ছে এই পাশে আর একটা পার্ট হচ্ছে এই পাশে, আর এই দুইটা পার্টকে জয়েন করার জন্য একটা পার্ট অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম তখনও ইনট্যাক্ট রয়ে গেল। তাহলে এটাই হচ্ছে আমাদের সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্টের এন্ড রেজাল্ট। তাহলে এই জিনিসটাকে তাহলে আমরা এখন একটু লেবেলিং করি। দেখো যেগুলো জানি অলরেডি সেটাকে বলি। নাম্বার 1 কি, হালকা সবুজ, সিনসাইশিওট্রোফোব্লাস্ট। নাম্বার 2 কি, গাঢ় সবুজ, সাইটোট্রোফোব্লাস্ট। তারপরে নাম্বার মানে এটা কয় নাম্বার, এটা হচ্ছে নাম্বার সম্ভবত এটা হচ্ছে নাম্বার 9। নাম্বার 9 কি, এপিব্লাস্ট। তারপর এটা হচ্ছে নাম্বার 10। নাম্বার 10 কি, হাইপোব্লাস্ট। তারপর এটা কি, এটা কয় নাম্বার, এটা হচ্ছে নাম্বার 5, এটা হচ্ছে অ্যামনিওটিক ক্যাভিটি। আর এটা হচ্ছে নাম্বার 7, এটা হচ্ছে প্রাইমারি ইয়ক স্যাক বা প্রিমিটিভ ইয়ক স্যাক। আর নতুন নতুন কি অ্যাপিয়ার করলো সেগুলো একটু দেখি। এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা এখন দুইটা পার্টে ভাগ হয়ে গেল। দেখো একটা পার্ট হচ্ছে কাকে কাকে লাইন করছে, দেখো কোন দুইটা পার্ট একটু মনোযোগ দিয়ে শুনো। যেই পার্টটা ইনার সারফেস অফ দ্য সাইটোট্রোফোব্লাস্ট এবং অ্যামনিওটিক ক্যাভিটিকে লাইন করছে, এটা হচ্ছে একটা পার্ট, এটার নাম হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এটা কাকে কাকে কভার করছে, অ্যামনিওটিক ক্যাভিটি এবং সাইটোট্রোফোব্লাস্ট। আর যেই পার্টটা শুধুমাত্র ইয়ক স্যাককে কভার করছে, এই পার্টটার নাম হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার, শুধুমাত্র প্রিমিটিভ ইয়ক স্যাককে কভার করছে। খুব ভালো করে এটা খেয়াল রাখো। যেই পার্টটা অ্যামনিওটিক ক্যাভিটি এবং পুরা ইনার পার্ট অফ দ্য সাইটোট্রোফোব্লাস্টকে কভার করছে, ওই পার্টের নাম হচ্ছে সোমাটোপ্লুরিক লেয়ার অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। আর যেই পার্টটা শুধুমাত্র প্রিমিটিভ ইয়ক স্যাকের আউটার সারফেসে কভার করছে, এটার নাম হচ্ছে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ দ্য এক্সট্রা এমব্রায়োনিক
মেসোডার্ম। আর এই যে তোমার দুইটা লেয়ার অফ মেসোডার্ম এর মধ্যে এই যে তোমার ফাঁকা জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটা সাদা রঙের, এটার নাম হচ্ছে কোরিওনিক ক্যাভিটি। কোরিওনিক ক্যাভিটি নাম্বার 8। আর যেই একটা জায়গায় এক্সট্রাএমব্রিয়নিক মেসোডার্ম এখনো অবশিষ্ট রয়ে গিয়েছে, ওই জায়গাটার নাম হচ্ছে কানেক্টিং স্টক। কানেক্টিং স্টক, এটা থেকে ফিউচারে এখান থেকে আম্বিলিকাল কর্ড তৈরি হবে। এই জায়গাটাই সাইট অফ দ্য ফিউচার আম্বিলিকাল কর্ড। তাহলে দিস ইজ দ্য এন্ড রেজাল্ট অফ দ্য ব্লাস্টোসিস্ট অথবা এমব্রায়ো at the end of second week of development. At the end of second week of development. একদম ড্রয়িং এন্ড লেবেলিং সহ আশা করি বুঝতে পারছো। তাহলে এখন যে কোয়েশ্চেনটা আমি শুরুতেই তোমাদেরকে মানে জিজ্ঞেস করেছিলাম, why is the second week of development called the week of twos? দেখো, একটা সিঙ্গেল এমব্রায়ো ব্লাস্ট থেকে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট পাচ্ছি। একটা সিঙ্গেল ট্রোফোব্লাস্ট থেকে সিনসাইশিও ট্রোফোব্লাস্ট আর সাইটোট্রোফোব্লাস্ট পাচ্ছি। একটা সিঙ্গেল ক্যাভিটি থেকে অ্যামনিওটিক ক্যাভিটি এবং প্রিমিটিভ ইয়কস্যাক পাচ্ছি। একটা সিঙ্গেল এক্সট্রা এমব্রিয়নিক মেসোডার্ম থেকে স্প্ল্যাঙ্কটোপ্লুরিক্লিয়ার এবং সোমাটোপ্লুরিক্লিয়ার পাচ্ছি। ক্যাভিটিটা যদিও পরবর্তীতে কোরিওনিক ক্যাভিটি নামে একটা ক্যাভিটি তৈরি হচ্ছে, বাট আরো অনেক ক্ষেত্রেই একটা জিনিস দুইটা জিনিস হয়ে গিয়েছে। এজন্য এই সেকেন্ড উইককে বলা হয় উইক অফ দ্য টুজ। এখানে অনেকগুলা জিনিস দুইটা করে ভাগ হয়ে যায় বা দুইটা করে পাওয়া যায়। তো ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, এটা কনসেপ্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর যে কোয়েশ্চেনটা আসে, ড্র অ্যান্ড লেবেল আর ডেভেলপিং এমব্রায়ো অ্যাট দ্য সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। এটা তো আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, এটা তোমরা খুব সুন্দর করে ড্র অ্যান্ড লেবেল করে নিবা। আশা করি তোমরা এটা অনেকে হয়তো জানো, যদি না জেনে থাকো একটা স্ক্রিনশট নিয়ে রাখো অথবা পরে ভিডিও দেখিয়ে করতে পারো। আমি একটা ভালো ছবি করতেছি, তোমরা একটা ভালো স্ক্রিনশট নিয়ে রাখো। ওয়েট, হ্যাঁ, একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো, পরে তোমরা দেখে দেখে এটা আঁকবা। এই স্টাইলে আঁকলেও হবে। এখানে একটা স্ক্রিনশট নাও আর এখানে একটা স্ক্রিনশট নাও। পরীক্ষার খাতায় এভাবে আঁকলে ইনশাল্লাহ হবে। তাহলে কোয়েশ্চেনটা কি? ড্র অ্যান্ড লেবেল আর ডেভেলপিং এমব্রায়ো অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড উইক অফ ডেভেলপমেন্ট। ওকে, ঠিক আছে। এখন যেই কোয়েশ্চেনটা তোমাদেরকে জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ফিটাল মেমব্রেন, খুবই ইজি। দেখো, যে জিনিসটা কালো, কোন জিনিসটা কালো? শুধুমাত্র ট্রোফোব্লাস্ট আর মানে শুধুমাত্র এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট, জাস্ট এই দুটো জিনিস কালো। এই দুইটা জিনিস থেকে আলটিমেটলি বাচ্চার জন্ম হবে, বাচ্চা। আর বাকি যা কিছু আছে এগুলো থেকে কিন্তু বাচ্চার জন্ম হবে না, এগুলো থেকে সাপোর্টিং স্ট্রাকচারের জন্ম হবে, সাপোর্টিং স্ট্রাকচার। তো এই সবগুলোকে বলা হচ্ছে ফিটাল মেমব্রেন। এই সবগুলোকে বলা হচ্ছে ফিটাল মেমব্রেন। আর এই এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টকে বলা হচ্ছে এমব্রায়ো প্রপার। এমব্রায়ো প্রপার। তাহলে যদি কোয়েশ্চেন করে যে হোয়াট ইজ ফিটাল মেমব্রেন, এটা তোমরা কি বলবা? ডেরিভেটিভস অফ দ্য জাইগোট দ্যাট ডু নট ফর্ম এমব্রায়ো প্রপার ইজ কল্ড ফিটাল মেমব্রেন। ও আরেকটা জিনিস, এই যে এখানে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট বললাম না, এটা তো দুইটা লেয়ার এবং এটার স্ট্রাকচারটা এরকম একটা ডিস্কের মতো আর কি। এজন্য এটাকে আরেকটা নাম দেওয়া হয়, এটার নাম হচ্ছে বাইল্যামিনার জার্ম ডিস্ক। বাইল্যামিনার জার্ম ডিস্ক মানে এপিব্লাস্ট আর হাইপোব্লাস্টটাকে একসাথে বাইল্যামিনার জার্ম ডিস্ক নামে অভিহিত করা হয়। তাহলে ঠিক আছে, derivatives of the zygote that do not form embryo proper is called fetal membranes, anything except bilaminar germ disk. এই যে যা কিছু দেখাইলাম এপিব্লাস্ট আর হাইপোব্লাস্ট বাদে, এই সবগুলোই হচ্ছে ফিটাল মেমব্রেন। আচ্ছা, এটা হচ্ছে আজকের লাস্ট কনসেপ্ট, হচ্ছে এটা আজকের লাস্ট কনসেপ্ট, ভিলাই। ভিলাই ফরমেশন মানে জিনিসটা হচ্ছে কি, একটু তোমাদেরকে যদি একটু হালকা করে একটু যদি কনসেপ্ট দেই আগে, এই জিনিসটা হচ্ছে সাপোজ এই হচ্ছে এন্ডোমেট্রিয়াম, এর মধ্যে ব্লাস্টোসিস্টটা ঢুকলো, এই হচ্ছে এমব্রায়োনিক পোল আর এই হচ্ছে অ্যাব এমব্রায়োনিক পোল।
ব্লাস্টোসিস্টটা থেকে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধন বের হয়। গাছের শিকড় যেরকম আঙ্গুলের মতো বেড়ে বেড়ে মাটির মধ্যে আঁকড়ে ধরে নিজেকে, ঠিক তেমনি মানে এমব্রায়োনিক পোল থেকে এরকম আঙ্গুলের মতো প্রবর্ধন বের হয়, যেটা আরো শক্ত করে নিজেকে প্রথিত করে নেয় এন্ডোমেট্রিয়ামের ভিতরে। এই যে আঙ্গুলের মতো জিনিসগুলো বের হয়, এগুলাকে বলা হয় ভিলাই। তো এই ভিলাইটাই স্ট্রাকচারটা কি, সেই জিনিসটাই হচ্ছে আমরা দেখাবো আর কি। আচ্ছা, গেল। তাহলে আমরা একটু দেখাই, দেখো ছবিটা খুব ভালো করে দেখো। ফার্স্টে হচ্ছে তোমার, ফার্স্টে এই অংশটুকু খালি দেখো। ফার্স্টে প্রথমে তোমার আমরা যে ওইখানে ব্লাস্টোসিস্টের ছবি আঁকলাম না, ওইটার কথা খেয়াল রাখো। সবচেয়ে বাইরে কি ছিল? গাঢ় সবুজ কালারের সাইটোট্রোফোব্লাস্ট, তার বাইরে ছিল হালকা সবুজ কালারের সিনসাইশিওট্রোফোব্লাস্ট, আর তার ভেতরে কি ছিল? কমলা রঙের এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, তাই না? শুরুতে আঙ্গুলের মতো যে প্রবর্ধনটা আসে, ওর মধ্যে কি কি থাকে দেখো। সবচেয়ে ভিতরে থাকে গাঢ় সবুজ রঙের সাইটোট্রোফোব্লাস্ট, তার বাইরে থাকে হালকা সবুজ রঙের সিনসাইশিওট্রোফোব্লাস্ট। আমরা যদি এখানে একটা ক্রস সেকশন করি, এইভাবে ক্রস সেকশন করলে আমরা ঠিক এই ছবিটা পাবো। মাঝখানে হচ্ছে গাঢ় সবুজ রঙের সাইটোট্রোফোব্লাস্ট, তার বাইরে হালকা সবুজ রঙের সিনসাইশিওট্রোফোব্লাস্ট। এই যে অবস্থা, এই অবস্থাটাকে বলা হয় প্রাইমারি ভিলাই। এই অবস্থাটাকে কি বলা হচ্ছে? প্রাইমারি ভিলাই। গেল। এরপরেটা চিন্তা করো, বাইরে সাইটোট্রোফোব্লাস্ট আর ভিতরে বাইরে সিনসাইশিও আর ভিতরে সাইটো তো রইলই, এখন এর মধ্যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটাও ঢুকে পড়ে। তাহলে এই অবস্থায় আমরা যেটা ক্রস সেকশন করি ভিলাইগুলার, আঙ্গুলের প্রবর্ধনগুলার, সবচেয়ে বাইরে পাবো সিনসাইশিও, তার ভিতরে পাবো সাইটো, সবচেয়ে ভিতরে পাবো এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম। এই অবস্থাটাকে কি বলা হচ্ছে? সেকেন্ডারি ভিলাই। আচ্ছা, কারো কি কোনো কোয়েশ্চেন ছিল? কেউ কি কিছু জিজ্ঞেস করতে গিয়েছিল? আচ্ছা, ঠিক আছে, গেল। এরপরে কি হয় দেখো একটু। বাই দিস টাইম এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে ব্লাড ভেসেল ফর্ম হয়। তাহলে এরপরে কি হয়? যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা গ্রো করলো, এর মধ্যে ব্লাড ভেসেলও দেখা যাচ্ছে, এখন আর্টারি ভেইন দুইটাই। তাহলে কি দাঁড়ালো স্টেজে? সিনসাইশিওট্রোফোব্লাস্ট, সাইটোট্রোফোব্লাস্ট, এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম, আর সবচেয়ে ভিতরে ব্লাড ভেসেল। এই অবস্থাটাকে বলা হয় টারশিয়ারি ভিলাই। এবং এই ব্লাড ভেসেল ফর্ম হওয়ার উদ্দেশ্যটা কি তোমরা দেখো। তাহলে দেখো, আমরা কিন্তু প্রাইমারি ভিলাই, সেকেন্ডারি ভিলাই, টারশিয়ারি ভিলাই জানলাম। প্রাইমারি ভিলাই জাস্ট দুইটা লেয়ার, সিনসাইশিও আর সাইটো। সেকেন্ডারি ভিলাই মাঝখানে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মটা আসছে, আর টারশিয়ারি ভিলাই এরও মাঝখানে ব্লাড ভেসেলটা আসছে। আলটিমেটলি ব্লাড ভেসেল ফর্ম হওয়ার উদ্দেশ্যটা কি তুমি দেখো। এখানে এগুলো হচ্ছে তোমার ইউটেরাইন ব্লাড ভেসেল, মায়ের বডি থেকে আসা ইউটেরাইন ব্লাড ভেসেল। এই যে দুইটা ভিলাই, দুইটা ভিলাইয়ের মাঝে এরকম জায়গা থাকে, এই জায়গাতে মায়ের ব্লাড গুলা এরকম জমে থাকে, স্টোর হয়ে থাকে। আর এই হচ্ছে তোমার, দ্বারা আমি অন্য কালি দিয়ে দেখাই, ভালো বোঝা যাচ্ছে না এই ইংটা দিয়ে। দেখো, এই হচ্ছে ভিলাইগুলা, তাই না? তো দুইটা ভিলাইয়ের মধ্যে এরকম স্পেস থাকে। দেখো, দাঁড়াও ওয়েট, হ্যাঁ, এরকম স্পেস থাকে। এই স্পেসটাকে বলা হয় ল্যাকুনা। এবং এখানে এই যে মায়ের বডি থেকে আসা ব্লাড, এই স্পেসগুলা ফিল হয়ে থাকে। আর এই যে এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের ভিতরে যে ব্লাড ভেসেল, এগুলো আলটিমেটলি বাচ্চার বডিতে ব্লাড নিয়ে যাবে। তো কি হয়, এই এতগুলা লেয়ার পার হয়ে এদের মধ্যে নিউট্রিয়েন্টের ডিফিউশন ঘটে। তাহলে ভিলাই ফর্ম হওয়ার আলটিমেট উদ্দেশ্য কিন্তু এটাই। এই যে তোমার এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্মের মধ্যে যে ব্লাড ভেসেলগুলো আছে, তারা এখান থেকে এখানে এরকম মানে ডিফিউশনের মাধ্যমে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, প্রয়োজনীয় পুষ্টি সামগ্রী এগুলা দেওয়া নেওয়া করবে। ওকে, এবং এখান থেকে আলটিমেটলি দিস ইজ দ্য প্রাইমারি স্টেজ অফ ফরমেশন অফ প্লাসেন্টা। তো এখন তোমার এখানে লাস্ট, আজকের লাস্ট, আচ্ছা থাক, এটা আজকে আর না বলি, এটা পরের দিনে বলি। এটা যেহেতু প্লাসেন্টা একটা আলাদা জিনিস, এটা আরেকদিন বলবো, আজকে থাক এটা। তাহলে আমরা একটু একটা কাজ করি, কোয়েশ্চেনগুলো দেখিয়ে দেই, কোয়েশ্চেনগুলো একটু দেখাই। আচ্ছা,
একটু দেখো, আগের দিনেরও কিছু কোয়েশ্চেন আছে। ডিফাইন গ্যামেটোজেনেসিস, formation of sperm and ovum from primordial germ cell is called gametogenesis. তারপর name the cells that are formed by meiotic cell division, sorry, name the cells that are formed by meiotic cell division in the process of gametogenesis. এটা তো আমি আগের দিনে একটু বলেছিলাম যে মিওসিসের মাধ্যমে কি হচ্ছে। দাঁড়াও একটা সেকেন্ড, কালারটা, প্রিমোরডিয়াল জার্ম সেল, তারপরে সাপোজ গোনিয়া, তারপরে সাপোজ হচ্ছে প্রাইমারি স্পার্মাটা অথবা উওসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট অথবা উওসাইট, সেখান থেকে আলটিমেটলি স্পার্ম অর ওভাম। এছাড়া এখানে ছিল কি পোলার বডি, এখানেও ছিল পোলার বডি। প্রথম দুইটাতে ছিল মাইটোসিস, এর পরেরগুলোতে ছিল মিওসিস। এই হচ্ছে মিওসিস 1, এই হচ্ছে মিওসিস 2। তাহলে মিওসিসের মাধ্যমে ফর্ম হওয়া সেলগুলো কোনটা? সেকেন্ডারি ওসাইট এবং স্পার্মাটোসাইট, স্পার্ম এবং ওভাম, এবং পোলার বডিজ। আবার বলতেছি, তাহলে মিওসিসের মাধ্যমে ফর্ম হওয়া সেল কোনগুলা? ঠিক মানে তোমার সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি ওসাইট, এরপরে স্পার্মাটিড, ওভাম, এছাড়া আছে পোলার বডি। স্পার্মাটিডের সাথে স্পার্মাটোজোয়া বলতে পারো, কোনো সমস্যা নেই। গেল, তাহলে এটা গেল, এটা গেল। ড্র অ্যান্ড লেবেল দ্য হিস্টোলজিক্যাল স্ট্রাকচার অফ গ্রাফিয়ান ফলিকল, এটা আমি দেখিয়েছি আগের দিন। ডেসক্রাইব দ্য প্রসেস অফ স্পার্মাটোজেনেসিস, এটাও দেখিয়েছি। এক্সপ্লেন অ্যানাটমিক্যালি, হিস্টোলজিক্যালি, ডেভেলপমেন্টালি ওয়াই স্পার্মিওজেনেসিস অকার্স ইন স্পার্মাটিড, এটা কারণগুলো ব্যাখ্যা করেছিলাম আগের দিন। টু ইনক্রিজ মোটিলিটি অ্যান্ড টু মেক ফার্টিলাইজেশন পসিবল। রাইট এ শর্ট নোট অন স্পার্মিওজেনেসিস, এটাও আমি আগের দিন বলেছি। ইম্পর্টেন্স অফ স্পার্মিওজেনেসিস, এটা তো বললামই। ডিফাইন ফার্টিলাইজেশন, ইউনিয়ন অফ মানে মেল অ্যান্ড ফিমেল গ্যামিট টু গিভ রাইজ টু জাইগোট। রেজাল্টস অফ ফার্টিলাইজেশন, এটা তো 3টা পয়েন্ট বললামই। ইম্পর্টেন্স অফ ফার্টিলাইজেশন, ওই যে 3টা রেজাল্ট, যে এটা ইম্পর্টেন্স। ডিফাইন ইমপ্ল্যান্টেশন, এটা সুন্দর করে বলছি, আশা করি বুঝতে পারছো। ইন হোয়াট স্টেজ অফ ডেভেলপমেন্ট ইমপ্ল্যান্টেশন অকার্স, এটা বলবো যে ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তারপর হচ্ছে ডিফাইন ক্যাপাসিটেশন, এটা হচ্ছে তোমার এটা সংজ্ঞা আকারে দেই নাই, কথা হচ্ছে যে চেঞ্জেস দ্যাট অকার ইন দ্য স্পার্ম ইনসাইড দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট ফর, আমি আবার বলতেছি, একটু লিখে নাও পারলে। চেঞ্জেস দ্যাট অকার টু দ্য স্পার্মাটোজোয়া ইনসাইড দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট which enables it to cause fertilization is called capacitation. গেল, তাহলে অ্যাক্রোজোমাল রিঅ্যাকশন নিয়েও বললাম। আচ্ছা, হোয়াট ইজ একটোপিক প্রেগন্যান্সি, এটা আসলে এটা খুবই ইজি। ইমপ্ল্যান্টেশনের সংজ্ঞাটাতে তোমরা একটা সাইট দেখছো না, ফাংশনাল লেয়ার অফ দ্য এন্ডোমেট্রিয়াম ইন দ্য বডি অফ দ্য ইউটেরাস ক্লোজ টু দ্য ফান্ডাস ইন দ্য অ্যান্টেরিয়র অর দ্য পোস্টেরিয়র ওয়াল। তোমরা একটোপিক প্রেগন্যান্সির সঙ্গে এভাবে দিবা যে ইমপ্ল্যান্টেশন অফ দ্য ব্লাস্টোসিস্ট এনিহোয়ার আদার দেন ওই সাইট ইজ কল্ড একটোপিক প্রেগন্যান্সি। এক্সপ্লেন ফ্রম ইউর নলেজ জেনেটিক ডিটারমিনেশন অফ সেক্স অকার্স অ্যাট ফার্টিলাইজেশন, এটা তো বললামই। কেন ব্যাখ্যা করবা যে ওভামে অলওয়েজ 22+X থাকে, এখন মেলে 22+X নাকি 22+Y, এটা ডিটারমাইন হবে ডিউরিং ফার্টিলাইজেশন, এবং তখনই বোঝা যাবে বাচ্চাটা কি XX হবে না XY হবে না অন্য কিছু হবে। আচ্ছা, হোয়াট চেঞ্জেস অকার ইন স্পার্মাটোজোয়া আপন অ্যারাইভাল ইন দ্য ফিমেল জেনিটাল ট্র্যাক্ট, এটাই যে চেঞ্জেস না, এটাই হচ্ছে যে ক্যাপাসিটেশন। মেনশন দ্য পারপাস অফ দিস চেঞ্জেস, পারপাস হচ্ছে যে অ্যাক্রোজোমটাকে এক্সপোজ করে দেয় যেন অ্যাক্রোজোমটা ঠিকমতো রিঅ্যাকশন করতে পারে। Describe the changes taking place in endometrium of or in the endometrium or uterus during embedding. আচ্ছা, এন্ডোমেট্রিয়ামে কি কি চেঞ্জ হয়, মানে এটা আমি মনে হয় 3টা পয়েন্ট দিয়ে বলছি। ডেসিডুয়াল রিঅ্যাকশন যে বললাম, একটা হচ্ছে যে তোমার সিক্রেশন বাড়ে, একটা হচ্ছে গ্লাইকোজেন এবং লিপিড সঞ্চয় হয়, এবং আরেকটা হচ্ছে কি জানি টর্চুইসিটি অফ দ্য আর্টারিজ বাড়ে। আচ্ছা, হোয়াট ইজ ক্লিভেজ, আচ্ছা হোয়াট ইজ ক্লিভেজ এটা বলা হয়নি, এটা হচ্ছে কি সিরিয়াল অফ মাইটোটিক সেল ডিভিশন। মানে নরমালি যখন একটা সেল ভাগ হয় এরকম করে,
তখন দুইটা সেল ইভেনচুয়ালি মাতৃকোষের সাইজে পৌঁছায় যায়। কিন্তু আমরা এই ক্ষেত্রে কি দেখতে পাচ্ছিলাম, দেখো এই হচ্ছে একটা সেল, তারপর এই হচ্ছে দুইটা সেল, তারপর এই অবস্থায় এই হচ্ছে চারটা সেল, এমন করে করে 16 সেল স্টেজ পর্যন্ত কিন্তু টোটাল জিনিসটার সাইজ একদম একই থাকে। কেন থাকে? কারণ এখানে একটা জোনা পেলুসিডা থাকে। তো জোনা পেলুসিডা থাকে, তো যাই হোক, কথা হচ্ছে কি, series of mitotic division that does not result in increase of the size of the cells themselves, এটাই হচ্ছে ক্লিভেজ। ঠিক আছে, সেলগুলো ডিভাইড হচ্ছে ঠিকই, কিন্তু তারা নাম্বারে বাড়তে পারতেছে না ডিউ টু প্রেজেন্স অফ জোনা পেলুসিডা, এটাই ক্লিভেজ। ড্র অ্যান্ড লেবেল স্ট্রাকচার অফ ব্লাস্টোসিস্ট, যদি শুধু ব্লাস্টোসিস্টের স্ট্রাকচার আঁকতে বলে তাহলে ফার্স্ট উইকেটটা আঁকবা, বাইরে ট্রোফোব্লাস্ট আর ভিতরে এমব্রায়োব্লাস্ট আর এখানে ক্যাভিটি। Describe briefly structure of blastocyst. What changes occur in zygote during first week of development? এটা হচ্ছে draw and label first week of development, যেটা দেখালাম ওইটা বললেই হবে। Mention the events that occur during second week. Second week এ তোমরা gradually change গুলো দেখাই দিলে হবে, যে একটা সিঙ্গেল লেয়ার অফ এপিব্লাস্ট থেকে দুইটা লেয়ার অফ হাইপোব্লাস্ট, সরি, সিঙ্গেল লেয়ার অফ ট্রোফোব্লাস্ট থেকে দুইটা লেয়ারের সাইটোট্রোফোব্লাস্ট সিনসেশন ট্রোফোব্লাস্ট হয়, সিঙ্গেল লেয়ার এমব্রায়োব্লাস্ট থেকে এপিব্লাস্ট হাইপোব্লাস্ট হয়, সিঙ্গেল একটা ক্যাভিটি থেকে অ্যামনিওটিক ক্যাভিটি প্রাইমারি ফর্ম হয়। এটা ছবি এঁকে দেখাই দিবা। Draw and label structure of developing embryo at the second week of pregnancy. Explain the second week of development is known as week of embryos. আর এটা দেখো খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, হাউ জাইগোট ইজ প্রোটেক্টেড ইন ফ্যালোপিয়ান টিউব। জাইগোট ফ্যালোপিয়ান টিউবে প্রোটেক্টেড থাকে কিভাবে? ডিউ টু প্রেজেন্স অফ জোনা পেলোসিডা। জোনা পেলোসিডা থাকার জন্য জাইগোট ইজ নট ইমপ্ল্যান্টেড ইনসাইড দ্য ফ্যালোপিয়ান টিউব, না হলে ইমপ্ল্যান্টেড হয়ে যে এটা একটোপিক প্রেগন্যান্সি করতো। ওকে, স্ট্রাকচার অফ ব্লাস্টোসিস্ট গেল। বাকি যা আছে থার্ড উইক অফ ডেভেলপমেন্ট এবং তোমার নটোকর্ডের ডেভেলপমেন্ট আর প্লেসেন্টা, এগুলো আমরা পরের ক্লাসে পড়বো ইনশাআল্লাহ, ওই দিন শেষ ক্লাস হবে। তো ঠিক আছে, আজকে যদি কারো কোনো কোয়েরি না থাকে আমরা শেষ করতে পারি, আমার কাছে মনে হচ্ছে। কোনো কোয়েরি আছে কারো? ভাইয়া, হ্যাঁ জি আপু বলো। জি ভাইয়া। ভাইয়া, টারশিয়ারি ভিলাইতে আমরা যে গ্যাসিয়াস এক্সচেঞ্জ দেখতেছি, এটা কি আমাদের ফুল ইন্ট্রাইউটেরিন লাইফেই থাকবে? তখন আমরা তো আম্বিলিকাল ভেইন আর আম্বিলিকাল আর্টারি যে এই গ্যাসিয়াস এক্সচেঞ্জ হয় হচ্ছে না। না না, ওইটা তো হচ্ছে আম্বিলিকাল ভেইন আর আর্টারি, তো হচ্ছে লাইক বাচ্চার শরীরের ভিতরে। আমি কিন্তু বাচ্চার শরীরটা দেখাইনি ঠিক, আমি বরং দেখাইছি আম্বিলিকাসটা যেই জায়গাতে প্ল্যাসেন্টার সাথে ইমপ্ল্যান্টেড হচ্ছে। দাঁড়াও তোমরা একটু দেখো, এই হচ্ছে বাচ্চা, সাপোজ এই হচ্ছে বাচ্চা, এই হচ্ছে বাচ্চার আম্বিলিকাল কর্ড, এই হচ্ছে প্লাসেন্টা, আর এই হচ্ছে মায়ের ইউটেরাস। আমি এই জায়গায় কি হচ্ছে সেটা দেখাচ্ছি, বুঝতে পারছো? আম্বিলিকাল কর্ড কিন্তু আরো ভিতরে, ওগুলো দেখাই নেই। ঠিক আছে, প্লাসেন্টাটা কিন্তু, হ্যাঁ তোমার কথা একদিকে ঠিক আছে। আমি এইখানে যে ব্লাড ভেসেলগুলো দেখাইছিলাম, সরি দাঁড়াও, ওয়েট ওয়েট একটা, আমি বের করতেছি আরেকবার। দাঁড়াও। দাঁড়াও, এই যে আমি এখানে যে কিছু ব্লাড ভেসেল দেখাইছি না, হ্যাঁ, এই ব্লাড ভেসেলগুলো আলটিমেটলি দেখো, যেটা লাল সেটা আম্বিলিকাল ভেইনের জন্ম দিবে, আর যেটা নীল সেটা আম্বিলিকাল আর্টারির জন্ম দিবে। ওকে, এটা কিন্তু এই যে তোমার কালো যে এমব্রায়োব্লাস্টের ভিতর যাচ্ছে না, এটা কিন্তু আলটিমেটলি বাচ্চার শরীরে যাচ্ছে। হ্যাঁ, ধরে নাও যে এই ব্লাড ভেসেলগুলো আলটিমেটলি আম্বিলিকাল ভেইন এবং আর্টারিরই প্রতিনিধি। ওকে, ঠিক আছে, এটা কিন্তু আম্বিলিকাল কর্ড বা ইয়ে না, এটা কিন্তু প্ল্যাসেন্টা। প্ল্যাসেন্টা কিন্তু একটা ভিন্ন জিনিস। ঠিক আছে, জি ভাইয়া। ওকে, মানে জিনিসটা হচ্ছে কি, মানে প্ল্যাসেন্টাটা তো আসলে আজকে আমি বলি না, এটা পরের দিন বলার কথা ছিল। যাই হোক, দেখো এই হচ্ছে এন্ডোমেট্রিয়াম আর এই হচ্ছে প্ল্যাসেন্টা। এই যে প্ল্যাসেন্টাতে এরকম অনেকগুলো ভিলাই থাকে। ওকে, এই ভিলাইগুলোই এগুলো আর কি। হ্যাঁ, এখান থেকে ব্লাড ভেসেলগুলা এমন করে 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 এক করে একসাথে যে কোথায় মিলে আম্বিলিকাল কর্ডে, যে দেন এর মধ্যে আম্বিলিকাল আর্টারি আম্বিলিকাল ভেইন হয়ে দেন বাচ্চার শরীরে যায়। ওকে, এই হচ্ছে মানে বাচ্চার শরীরটা। আমি বেসিক্যালি এই অংশটা দেখা যায়, এই অংশটা, এই ব্লাড ভেসেলগুলো আলটিমেটলি মিলে মিলে আম্বিলিকাল ভেন এবং আর্টারি বানায় বাচ্চার শরীর থেকে, বা বাচ্চার শরীরে ব্লাড নিয়ে যাওয়া আসা করে। বুঝতে পারছো এখন? জি ভাইয়া। ওকে ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আর কোনো কোয়েরি আছে কারো?
আচ্ছা, যদি কোয়েরি না থাকে তাহলে আই থিংক উই ক্যান এন্ড টুডে। আচ্ছা, আজকে 6টার সময় অ্যাসেসমেন্ট এর কোয়েশ্চেন দিব। কোনটা কোনটা? সিএনএস পুরোটা, আর হচ্ছে জেনিটাল সিস্টেমের যে পরের দুইটা বাকি ছিল, সরি পরের যে ক্লাসটা বাকি ছিল ওইটা। তো তোমরা চেষ্টা করো যে দিতে আজকে সন্ধ্যায়, অথবা তোমরা যার যা সুবিধা মতো দিও, সমস্যা নেই, যেহেতু সেলফ অ্যাসেসমেন্ট। এটার সলিউশনটা হচ্ছে আমি পরের ক্লাসের লাস্টে দিব ইনশাল্লাহ। আর এই যে তোমার জেনারেল এমব্রায়োলজি যে অ্যাসেসমেন্ট, এটা হচ্ছে এটার অ্যাসেসমেন্টটা সম্ভবত হ্যাঁ, এটার অ্যাসেসমেন্টটা হচ্ছে ওই দিনের ক্লাসটা শেষ হলে দেন একসাথে দিব। ওইটা সলিউশনটা সম্ভবত লাইভে বলা সম্ভব হবে না, হয়তো কোনো একটা ভিডিও রেকর্ডিং আকারে তোমাদেরকে দিয়ে দিব। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য। আশা করি বুঝতে পেরেছো। রাজীব ভাই, আপনি কি আছেন? আমি আছি ভাই। জি ভাই, তাহলে ছেড়ে দিতে পারেন ভাইয়া আজকের জন্য। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমি ক্লাসটি শেষ করে দেবো। জি ভাইয়া, ওকে ওকে ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।